নমস্কার সকলকে আমার চ্যানেল সাহিত্য সমরের পক্ষ থেকে জানাই স্বাগত। আজ থেকে আমি পাঠ করা শুরু করব এনটিএ নেট সেটের অন্তর্ভুক্ত বাংলা সিলেবাসের উপন্যাস, ছোট গল্প, নাটক, এমনকি মধ্যযুগের যতগুলি টেক্সট আছে সেগুলির ভয়েস পাঠ। তাই এই পাঠগুলো শুনতে হলে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আর পাঠগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার দেওয়া আপডেটগুলি আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছয়। আমি প্রথমে শুরু করব বাংলা নেট সেটের অন্তর্ভুক্ত ইউনিট 4 অর্থাৎ নকশা উপন্যাসগুলির পাঠ দিয়ে। তো আজকে আমি পড়ব আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আশাপূর্ণা দেবীর জন্ম হয়েছিল 1909 সালের 8ই জানুয়ারি। এমন একটা সময় যখন মেয়েদের লেখাপড়া বা পড়াশোনা সমাজে ঠিক দৃষ্টিগ্রাহ্য ছিল না, বরং মেয়েরা লেখাপড়া শিখলে সংসারের অকল্যাণ হতে পারে, এরকম কিছু অন্ধবিশ্বাস বা অন্ধ কুসংস্কার সমাজকে ঘিরে রেখেছিল। এমনকি সেই সমাজে মেয়েদের নানা রকম অকথ্য অত্যাচারও সহ্য করতে হয়েছে। তাই আশাপূর্ণা দেবী এমন একটি নারী চরিত্র সৃষ্টি করলেন যে নারী কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, যার প্রতিশ্রুতি হবে এইটাই যে প্রতিবাদই তার মূল মন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর সেই নারী চরিত্রই হলো সত্যবতী, যার সম্পর্কে ঔপন্যাসিক স্বয়ং জানিয়েছেন, অন্যায় অবিচারের প্রতিবাদ করিতেই যেন তাহার জন্ম। যে প্রতিবাদ শুধুমাত্র সত্যবতী নয়, তার মেয়ে সুবর্ণলতা এবং তার মেয়ে বকুলের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। সেক্ষেত্রে আশাপূর্ণা দেবী এই 3 জন নারী চরিত্রের জীবনকে কেন্দ্র করে ট্রিলজি রচনা করেছেন, যার প্রথম বা সূচনাই হচ্ছে প্রথম প্রতিশ্রুতি দিয়ে। তাহলে এবার শুরু করি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি। সত্যবতীর গল্প আমার লেখা নয়, এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকে দেখেছি, এখনও দেখছি। বরাবরই বলি, বকুল, তোমাকে নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যি পৃথিবীর একজন, একথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, একেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা, হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভটা স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন, সুবর্ণলতার শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধে সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে, এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব বনন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতকাংশ শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কতকাংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেসে পারে না বকুল, মানুষকে ভালোবাসে বলেই। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়,
বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামের ছায়ান্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে উঠে নদীতে গিয়ে মিশে স্রোত হয়ে ছোটে। সেই ধারায় ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়ান্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বইকি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা, দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র একজন। তারা একলা এগিয়েছে খানাডোবা ডিঙিয়ে, পাথর ভেঙে, কাটা ঝোপ উপড়ে, পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আরেকজন, তার আরুদ্ধ কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনই করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে আজ বকুল পারুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বইকি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলেই কাজ শেষ হলো না, রথ চলবার পথ চাই যে। সে পথ কে কাটবে কে জানে, সে রথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে, নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও একসময় হাসতো, এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে সার, মাকড়ি, পায়ে ঝাঁঝর মল, বৃন্দাবনী ছাপের 8 হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনো ঘর বসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়াসুদ্ধ ছেলেমেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা, ঠাকুমা, জেঠি, পিসি এঁটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের ওপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণজনিত পেশা তার নয়, ব্রাহ্মণ জনচিত পেশা তার নয়। অন্য শাস্ত্রপালা, বেদ, বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী, তাই গ্রামে ওর নাম নারী টেপা বামুন। ওর বাড়ির নাম নারী টেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতিগোত্রদের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্র। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান। সে যুগের হিসেবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবেই বিয়ে করেছে রামকালী। সত্যবতী তো সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধায় পড়ে রামকালীর বাবা জয়কালী একদিনের জন্যে সদ্য উপবীতধারী পুত্র রামকালীর উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতির। মহোৎসাহে সে ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টার ধ্বনিতে সেদিন বাড়িসুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল, কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুরঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে ন্যাড়া মাথার উপর কদম ছাট চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল তার। ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়! জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি?
ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করার যা হয় তাই হয়েছে। সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াং করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালীর। করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সে সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, জানি না এখন কার কি অদৃষ্টে আছে। ফুল তুলসীর ভুল নয়, একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, রেমো। চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আশঙ্কিত হননি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃ সকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম! রামকালীর চোখের সামনে কতগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ করো রেমো, জয়কালী ভীষণ মুখে বললেন। তোর কপালে আজ মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল, রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করল রামকালী। কোন অপরাধে বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন? খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্যও রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করছিলি তুই, না? রামকালী নীরব। পুজোর ঘরেই তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু কই, কি? যথারীতি হাত পা ধুয়ে তার পইতে পাওয়া চেরির জোরটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাই করে মাথায় ধাক্কা লাগলো। জল দিয়েছিলিস ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরও ২-১০টা ধাক্কার ভয় বলে বসল, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো, সে জল গেল কোথায় রে হতভাগা? গেলাস একেবারে শুকনো। প্রশ্ন করতি ঠাকুমা। বুকের গুরুগুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণস্বরে বলে বসল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কি বললি? আর একবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরও গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া শুয়োর বনবোরা, ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ। ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা, অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বশে আবারও মিছে কথা বলে বসে, হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরের চাড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর খেয়ে ফেলেছে? ঠাকুর খায় জল? মাথার মধ্যে চলছে। রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বলে বসল, খায় না জানো তো, দাও কেন? ও, আবার মুখে মুখে চোপা। জয়কালী আরেকবার শেষবেশ খড়মটার সদ্ব্যবহার করে বললেন, যা দূর হ, বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এর বেশি আর কিছুই করেননি জয়কালী, আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গে করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়! রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে আসছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি। কারণে অকারণে উঠতে বসতে বাড়ির সকলেই বলে, জনার্দন দয়া করো, কিন্তু কোথায় সেই দয়ার কণিকা মাত্র? রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করল, ঠাকুর, এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি, এক মুঠো বাতাসা খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়ামাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ সত্য শুধু খড়ম। পৈতের সময়ে তারও একজোড়া খড়ম হয়েছে,
তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর উপরই সে ব্যবহারটা করতে ইচ্ছে হচ্ছে। পৃথিবীতে আর থাকবো না আমি, এটা প্রথমে সংকল্প করলো রামকালী। তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করলো। পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরও একটা জিনিস রয়েছে, পৃথিবীরই প্রতীক, সে যেটা বাড়িই ছাড়বে রামকালী। জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়। তখনও নারী টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুজ্জে বাড়িই ছিল। সকলের শ্রদ্ধা সমীহের আধার ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে সাড়া পড়ে রইল চাটুজ্জেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, গ্রামের সকল দেবতার কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। ক্রমশ সকলে প্রায় যখন ভুলেই গেল চাটুজ্জেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোনো একটি যুবক একদিন ঘোষণা করলো রামকালী আছে। সে মুকসুদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কবিরেজ গোবিন্দগুপ্তের বাড়িতে রয়েছে, তার সাকৃতি করে কবিরেজি শিখছে। শুনে ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টোপাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন আনন্দে হৈহৈকার করতে হবে কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বদ্যি বাড়ির ভাত খাচ্ছে, বদ্যি বাড়ি আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি, একথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি সে? আনন্দ, আবেগ, অনুতাপের যন্ত্রণা মুক্তির সুখ? গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে গেলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালীর নিজের একবার যাওয়া দরকার, সরেজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। তাছাড়া সে লোক প্রকৃতই রামকালী কিনা তাই বা কে জানে। যে দেখেছে সে তো নিকটাত্মীয় নয়, চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে বললেন, আমি যাব? আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার জো আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল বলেই জনার্দনই তোমার এত বড় হলো, বলতে পারলো না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্ক ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুকসুদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুকসুদাবাদে, তারপর আবার চাল চিড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকোর কিনারে গিয়ে ধর্না পড়া। খরচও কম নয়। জয়কালী ভাবলেন খরচের খাতায় বসানোর সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাটি বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কী ছিল? রাগ হলো সেই ফাজিল ছোকরাটার ওপর, যে এসে খবর দিয়েছে, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল, এই ফাজিলটা এসে খবর না দিলে আর। কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে। তাই সব ঝঞ্ঝাট পুইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক, রামকালী নিঃসন্তান, গোবিন্দবদ্যির পুষ্যি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে, এদের কাছে বলেছে একেবারে রাজবুদ্ধি হয়ে টাকার মোট নিয়ে দেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখদর্শন করতে নেই, তাছাড়া ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষা হলো তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ। আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুজ্যের জন্যে কোনো এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালীর নাম ভুলতে বসলো, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে।
গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবুদ্ধি হয়ে কাজ নেই বাপু। রাজ্যে এখন ভিতরে ভিতরে ঘুণ ধরতে বসেছে। নবাবের নবাবিত্ব শিখিয়ে উঠেছে। আমার এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবই করোগে। আমার স্ত্রী পুরুষ উভয়ে কাশিবাসী মনস্থির করেছি। অগত্যা চলে এসেছে রামকালী গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তের পালকিটাও পেয়েছে রামকালী, নৌকোয় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গেছেন। এই এক মস্ত আফসোস। বাবাকে একবার দেখতে পারল না রামকালী। সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। গঞ্জের মেলায় যেমন লোক দল বেঁধে 5 পেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোর করে ধুতি ও নগদ 2 টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলাবলি করতে লাগলো, ওহ কি উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। তবু কিছুদিন একটু জাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বৈকি রামকালীকে। বাড়িতে শুতো, খেত, বাড়ির ছোট ছেলেপুলে দৈবাত কেউই রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো। কিন্তু রামকালী একদিন গ্রামকর্তাদের ডেকে সালিশ মানল। এটা কেন হবে? একটি দিনের জন্য সে বৈদ্যের অন্নগ্রহণ করেনি, একদিনের জন্য কোনো অনাচার করেনি, শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে? গ্রামকর্তারা মাথা চুলকে হে হে করতে লাগলেন। স্পষ্ট কিছু বলতে পারলেন না, কারণ ছোড়াটা নাকি রাজবতী গোবিন্দগুপ্তের সমস্ত বিদ্যা সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে। তাছাড়া ছোড়ার হাতটাও দরাজ। শোনা যাচ্ছে শীঘ্রই পুষ্করিণী প্রতিষ্ঠা করবে। কর্তাদের হে হে করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল। দেখুন, আমার গুরুর ওষুধ ডেকে কথা কয়। আমি তার কিঞ্চিত আশীর্বাদও পেয়ে এসেছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়াপড়শির, আমার জ্ঞাতি গোত্তরের কাজে লাগুক এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান, তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিতে চলে যেতে হবে। এবার গ্রামকর্তারা হা হা করে উঠলেন। সত্যিই তো, কথাটা তো উড়িয়ে দেবার নয়। সকলেরই একদিন নিদেনকাল আছে। ওদের হাহার অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষে একদিন গ্রামভোজন দেব আশা করে বসে আছি। সে আশা তাহলে পূরণ হবে না? এরা এবার দ্বিধাশূন্য হয়ে সে কি করে উঠলেন। আর ইতঃপসরে ফেলু বাড়ুজ্যে এক চাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আউড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনি পতিত হয়। রামকালী মাথা নিচু করে বললেন, বয়স প্রায় 30 পার হতে চলল। এই বয়সে কে আমাকে কন্যাদান করবে? ফেলু বাড়ুজ্যে বীর দর্পে বলে উঠলেন, আমি করব। এতে আমার ভাইরা আমাকে যাতে ঠেলেন তো ঠেলুন। ফেলু বাড়ুজ্যকে যাতে ঠেলা, জাতের যিনি মাথা। হার স্রোত বইতে লাগলো সবাই। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো। মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পরে ফেলু বাড়ুজ্যের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নাকি নিজে 5-25 টাকা লুকিয়ে ওর মা দীনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল ঘটা করতে। এই বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছ মুন্ডাগুলো অনন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যাক, তারপরেও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘর বসত হলো, 15-16 বছরের ভরা নদী হলো। তারপরে তো সত্যবতী। বুড়ো বয়সের প্রথম সন্তান বলে হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর। দীনতারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন। সত্যবতী দাওয়ার নিচে ছাঁচতলায় এসে দাঁড়ালো।
উঁচু পোতার ঘর। দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের উপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাবসিদ্ধ মাজা গলায় ডাক দিল, ঠাকুমা, ঠাকুমা। নিরিমিষ হেসেলের দাওয়ায় ওঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারোরই নেই, কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে। মেটে দাওয়ার এক পেশে কোণটা থেকে খাঁজ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর সেই সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়ার পথ হয়েছে একেবারে ঘাট বরাবর। দিনতারিণীর সেজজা শিবজায়া। দিনতারিণীর দুই ননদ কাশেশ্বরী আর মুখ্যদা, মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারিণী। ঘোড়া নিয়ে ঘাটে যান এবং স্নান সেরে ঘোড়া ভরে ভিজে কাপড়ে পায়ে পায়ে এসে একেবারে ওই সিঁড়ি কটি দিয়ে স্বর্গে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকোয়, কারণ রাত্রে তো আর এই ঘরে রান্নার পাট নেই। ঘর নিকোনোর কাজেও কিছু আর অচ্ছুতরা কেউই এসে ঢুকবে না, সে কাজ মোক্ষদার। এটাও সকরির ব্যাপারে মোক্ষদা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না, কাজেই সে কাজ নিজের হাতে রাখেন। তাছাড়া মোক্ষদাই বয়সে সবচেয়ে ছোট, অন্যরা সকলেই তার গুরুজন, অতএব সকলের খাওয়ার শেষে তারই ডিউটি। রান্নার দায়িত্ব দিনতারিণীর। মোক্ষদার উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব। বাকি দুজন জোগাড়ে। তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম না। প্রয়োজনটা 4 জনের হলেও আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু ওসব কথা থাক, আসলে ছেলেপুলের এ উঠোনে পা দেওয়ারও হুকুম নেই, কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না। ও যখন তখন দাওয়ার নিচে থেকে নাক বাড়িয়ে হাঁক পারে, ঠাকুমা অথবা পিস ঠাকুমা। দিনতারিণী ওর গলা পেয়েই নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে বলেন, এই মলজা, এ ছুরি কি দস্যি গো, আবার এসেছিস? বেরো বেরো। ছোট ঠাকুরচি দেখতে পেলে আর রক্ষে থাকবে না। সত্যবতী ঠোঁট উল্টে বলে, ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু। সত্যবতী দিনতারিণীর উপায়, ছেলের মেয়ে। তাছাড়া সত্যর বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দূর ছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অগত্যাই দিনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ালেন। ইশারায় বলেন, কি চাই? সত্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে, একটা জিনিস দাও না। এই মেরেছে, এখন আবার জিনিস কিরে? এখন কি কিছু রান্না হয়েছে? আর হলেও তোর সেচ ঠাকুমার গোপালের ভোগের আগে দিয়েছি, টের পেলে কুরুক্ষেত্তর করবে না? আগ চাইনি, ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা, আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দেখি। পান্তা ভাত? দিনতারিণী আকাশ থেকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুঁড়ে উঠলেন মোক্ষদা। পরনে সপসপে ভিজে থান, কাখে ভরন্ত কলসি। এইটা বোধ করি মোক্ষদার 3য় দফা স্নান। যে কোনো কারণেই হোক, চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মোক্ষদা একবার সর্বত্র স্নান সেরে ফেরেন। দাওয়ার পৈঠে দিয়ে কখন যে উঠে এসছেন ঠাকুমা নাতনি কারো চোখে পড়েনি, চোখ পড়ল একেবারে সশরীরীর উপর। দিনতারিণী অপ্রতিভের এক শেষ, সত্যবতী বিরক্ত, আর মোক্ষদা, তিনি হাতে নাতে চোর ধরে ফেলা ডিটেকটিভের মতোই উল্লসিত। আবার তুই এসেছিস এখানে? ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করেন মোক্ষদা। সত্যবতী ঈষৎ আমতা আমতা করে বলে, বারে, আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি? দাওয়ায় উঠিসনি? বলি সত্যিক রাস্তা মারিয়ে এসে সেই পায়ে ওই উঠোনে তো পা দিয়েছিস। তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের? সত্যবতী গোজ করে বলে, নাববার সময় তো 10 ঘড়া জল না ঢেলে নাববে না, তবে আবার অত কি? মুখে মুখে চোপা করিসনি সত্য, অভ্যেস ভালো কর। মোক্ষদা ঘোড়াটাকে দুম করে রান্নাঘরের চৌকাঠের ওপিঠে বসিয়ে আঁচল নিংড়ে নিংড়ে পায়ে কাদা ধুতে ধুতে বলেন,
বাপের সোহাগে সোহাগে যে একেবারে ধিঙ্গি পথ পেয়ে বসে আছিস, বলি শ্বশুর ঘর করতে হবে না, পরের বাড়ি যেতে হবে না, আর কদিন ডিঙ্গি নেচে নাচ নেচে বেড়াবি, মেরে কেটে আর 2-4 বছর, তারপর গলায় রসুরি দিয়ে টেনে নিয়ে যাবে না, তখন করবে কি? প্রতি কথায় এই পরের ঘরে যাওয়ার বিভীষিকা দেখিয়ে দেখিয়ে জব্দ করার চেষ্টাটা দুই পক্ষের বিষ সত্যবতীর, দু চক্ষের বিষ সত্যবতীর। বরং তাকে ওরা ধরে দুঘা মারুক সহ্য হবে, কিন্তু ওই পরের ঘরের খোটা সয় না, অথচ ওইটিই যেন এদের প্রধান ব্রহ্মাস্ত্র। সত্যবতী তাই বিরক্তভাবে বলে, করবো আবার কি? কি আর করবি, উঠতে বসতে শাউরির ঠোনা খাবি, ওই পটলা ঘোষালের ভাইপো বউটার মতন টোনা খেতে খেতে গালে কাল ছিটে পড়ে যাবে। সত্যবতী বয়স ছাড়া ভঙ্গিতে ঝংকার দিয়ে বলে ওঠে, ছিষ্টি সংসারের লোক তো আর পটলা কাকার ভোজের মতন দজ্জাল নয়। ওমা ওমা, শোনো কথা মেয়ের। মোক্ষদা হত্তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন, তা বলবি বই কি, বোর বোর দোষ হলো না, দোষ হলো শাউরির। অবাধ্য চোপাবাজ বউকে কি করবে শুনি? তাটে বসে ফুলচন্দন দিয়ে পুজো করবে? আহা, পুজো করা ছাড়া আর কথা নেই যেন। একটু ভালো চোখে চাইতে পারে না, দুটো মিষ্টি কথা বলতে পারে না। ও মা গো! মুখদা ক্ষণক্ষণে গলা হেসে উঠে বলেন, ভিতরে ভিতরে মেয়ে পাকার ধারী হয়েছেন। দেখবো তোর শাউরি কি মধুডালা কথা কইবে, কত সোনার চোখকে দেখবে। সে যাক, বলি পান্তা ভাতের কথা কি বলছিলি? এতক্ষণ চুপ ছিলেন, এবার দিনতারিণী হাসেন, হেসে ফেলে বলেন, ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে। পান্তা ভাত চাইতে এসেছে? মোকদা সহসের জন্য ফেটে পড়েন। আমাদের হেসেলে পান্তা চাইছে, আর তুমি সেই শুনে গা পাতলা করে হাসছ নতুন মেজ বউ। আর কত আহ্লাদ দেবে নাতিনিকে, পরকাল যে ঝরঝর হয়ে যাচ্ছে। বলি শ্বশুরবাড়ি গিয়ে যদি বিধবার হেসেল থেকে দুটো পান্তা চেয়ে বসে, তারা বলবে কি? একথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাসি হাড়ির ভাতগুলো গিলি? বলো বলবে কি না? তাই কখনো কেউ বলে ছোট ঠাকুরজি? দিনদারিণী কথাটা হালকা করতে একটু কাষ্ঠ হাসি এসে বলেন, ছেলে বুদ্ধি অজ্ঞানে কি না বলে। ছেলে বুদ্ধি? ও মালো, স্বামীর ঘর করতে পারলে ও এখন ছেলের মা হতে পারে, বুঝলেন নতুন মেজো বউ? মোক্ষদা কাঁধ থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ঝাড়তে বললেন, মেয়ের বাক কি বলি শোনো না তো কান দিয়ে, সোহাগেই অন্ধ। এই তো সাবধান করে দিচ্ছি সত্য, খবরদার 5 জনের সামনে এমনই বেফাস কথা বলে বসবি না। পাড়াপড়শি উনুনমুখীরা তো মজা দেখতেই আছে, এমন কথাটা শুনলে ঠিক বলবে আমরা বাসি হাঁড়িতেই খাই। হঠাৎ হিহি করে হেসে ওঠে সত্যবতী, হেসে বলে, লোকে বললে কি তোমার গায়ে ফোসকা পড়বে? মোক্ষদা নেহাত মেয়েটাকে ছুতে পারবেন না, তাই নিজের গালেই একটা চড় মেরে বলেন, শুনলে নতুন মেজো বউ, তোমার নাতনির আসপদ্দার কথা? বলে কিনা লোকে বললেই বা। ডাক শাস্ত্রের কথা যাকে বললো ছি, তার রইল কি? আর বলে কিনা সেরেছে। দিনদারিণী ভাবেন, মোক্ষদা একবার মুখ ধরলে তো আর রক্ষে নেই। দুর্দান্ত স্বাস্থ্য মোক্ষদার, দুরন্ত খিদে তেষ্টা। সেই খিদে তেষ্টা চেপে রেখে 3 প্রহর বেলায় জল খায়, বেলা গড়িয়ে অপরাহ্ন বেলায় ভাত। সকালের দিকে শরীরের মধ্যে ওর খাঁ ঝাঁ করতে থাকে, তাই কথার চোটে থরথরি করে ছাড়ে সবাইকে। প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিনদারিণী। হ্যালা সত্য, সকালবেলা জলপান খাসনি, অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ? আহা, কি বুদ্ধির ছিরি! সত্য ঝেঁজে ওঠে, আমি যেন খাবো কেঁচো আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলবো। কি করবি? দিনদারিণীর আগেই মুখতে 2 চোখ কপালে তোলেন। কি করবি? টোপ ফেলবো, টোপ, মাছের টোপ। পেয়েছো শুনতে? নেরু আমায় কঞ্চি চেঁচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে, খিড়কির পুকুরে মাছ ধরবো। সত্য? মোক্ষদা যেন ছিটপিটিয়ে ওঠেন। ছিপ ফেলে মাছ ধরবি তুই? খুব নয় বাপ সোহাগী আছিস,
তাই বলে কি সাপের 5 পা দেখেছিস? মেয়ে মানুষ ছিপ ফেলে মাছ ধরবি? সত্য ঝাঁকড়া চুলে ভরা মাথাটা ঝাঁকিয়ে বলে, আহা, ছোট ঠাকুমার কি বাক্যির ছিরি! মেয়ে মানুষ মাছ ধরে না? রাঙা খুড়িমারা ধরে না? ও বাড়ির পিসিরা ধরে না? মরণ মুখ পোড়া মেয়ে! ওরা ছিপ ফেলে মাছ ধরে? ওরা তো গামছা ছাকা দিয়ে চুনোপুটি তোলে। তাতে কি? সত্য হাতের মান পাতাখানা দাওয়ার গায়ে আছড়াতে আছড়াতে বলে, গামছা দিয়ে ধরলে দোষ হয় না, ছিপ দিয়ে ধরলেই দোষ, চুনোপুটি ধরলে দোষ হয় না, বড় মাছ ধরলেই দোষ। তোমাদের এইসব দোষের শাস্ত্র কে লিখেছে গা? সত্য দৃঢ়তারিণী কণ্ঠস্বরে বললেন, কড়া স্বরে বললেন, 1 ফোঁটা মেয়ে, অত বাক্যে কেন লা? ঠিক বলেছে ছোট ঠাকুরজি, পরের ঘরে গিয়ে হাড়ির হাল হবে এরপর। বাবা বাবা, দুটো পান্তা ভাত চাইতে সে কি খোয়ার! যাচ্ছি আমি, এসেছিলে ওদের কাছে, যাব কি? সেখানে তো আবার বড় জেঠি গুলি ভাটার মতন চাউনি, খেদিদের বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে। কি বললি? খেদিদের বাড়ি থেকে ভাত? কায়েদ বাড়ির ভাত নিয়ে ঘাটবি তুই? ঘেটেছি নাকি? বাবা বাবা, ফি হাত তোমাদের খালি দোষ আর দোষ। আচ্ছা যাচ্ছি আমি, ও হেসেলেই, কিন্তু যখন বড় মাছ ধরবো তখন দেখো। বলে সত্য আঁচড়ানোর চোটে চিড়ে চিড়ে যাওয়া মান পাতাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর ধরে ও মহলে। সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলছে অহরহ। দিনে দুবেলার 200-250 পাত পড়ে। সেখানেও এমনই উঁচু পাতার রান্নাঘর, তবে দাওয়ায় উঠতে তেমন বাধা নেই। বেপোরা উঠে গেল সত্য, আর এদিক ওদিক তাকে দাওয়ার কোণ থেকে একখানা খালি নারকেলের মালা কুড়িয়ে নিয়ে রন্ধনশালার দরজার সামনে এসে দাঁড়িয়ে সাহসে ভর করে ডাকল, বড় জেঠি। সারাদিন গুমোটের পর হঠাৎ এক চিলতে ঠান্ডা হাওয়া উঠল, গা জুড়িয়ে এলো, কিন্তু প্রাণে জাগছে আতঙ্ক। সময়টা খারাপ, চৈত্রের শেষ। ঈশান কোণে মেঘ জমেছে, তার কালো ছায়া আধখানা আকাশকে যেন ঘোমটা পরিয়ে দিল। যেন একটা দুরন্ত দৈত্য হঠাৎ পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়বার আগের মুহূর্তে পায়তারা করছে। মাঠে ঘাটে পথে পুকুরের যে যেখানে বাইরে ছিল, তারা ঘন ঘন আকাশের দিকে তাকাতে তাকাতে হাতের কাজ ঝটপট সারতে শুরু করলো। আর বাতাসে বাতাসে তরঙ্গ তুলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ছড়িয়ে পড়ল একটা সানুনাসিক স্বরের ধুয়ো। সে স্বর ধাপে ধাপে চড়ছে, মাঝে মাঝে খাদে নামছে। তার ভাষাটা এই, বুধি আয়, সুন্দরী আয়, মুংলি আয়, নক্কি আয়। ঝড়ের আশঙ্কায় গৃহপালিত অবলা জীবগুলোকে গোচারণ ভূমি থেকে গোহালে ফেরবার আহ্বান জানানো হচ্ছে। সত্যবতী জানে না ঝড়ের আগের মুহূর্তে কিংবা সন্ধ্যার আগে গরুগুলোকে যখন ডাক দেওয়া হয় অমনি নাকি নাকি সুরে ডাকা হয় কেন। ও জানে এই নিয়ম। অবশ্যই যারা ডাকে তারা নিজেরাই বা 8 বছরের সত্যবতীর চাইতে বেশি কি জানে। তারাও জ্ঞানাবধি দেখে আসছে গরুকে সাত সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনবার সময় আকাশ বাতাস কাঁপিয়ে যে আহ্বানটা জানানো হয় সেটার সুর সানুনাসিক। কে জানে কোন কালে কেন কোন বরপ্রাপ্ত গরু মানুষের ভাষা শিখে ফেলে, মানুষের কাছে তার পছন্দ অপছন্দের নমুনাটা জানিয়েছে কিনা, বলেছে কিনা, এই সানুনাসিক স্বরটাই আমার রুচিকর। আপাতত দেখা যাচ্ছে ওই অবলা জীবগুলো এই এ প্রান্ত ও প্রান্ত ধুয়োতে সচকিত হয়ে দ্রুতগতিতে গোহালমুখী হচ্ছে। তারাও গলা তুলে আকাশটাকে দেখে নিচ্ছে একবার একবার করে। সত্যবতী একটা সংবাদ বহন করে দ্রুত গতিতে বাড়ুজ্যেপাড়া থেকে বাড়ির দিকে আসছিল। তবু আশপাশে ধুয়ো শুনে অভ্যাসবশে গলার সুর চড়িয়ে হাঁক পারল, শ্যামলী আয়, ধবলি আয়। আমবাগানের ওদিক থেকে রামকালী ফিরছিলেন রায়পাড়া থেকে পায়ে হেঁটে। পালকিটি ধার দিয়ে আসতে দেয়া হয়েছে রায়পাড়ায়। গ্রাম বৃদ্ধ রায়মশাইয়ের অবস্থা খারাপ। খবর পেতে নারী দেখতে গিয়েছিলেন রামকালী।
নারীর অবস্থা থেকে গঙ্গাযাত্রার ব্যবস্থা দিলেন, আর ব্যবস্থা দিয়েই পড়লেন বিপাকে। রায়মশাইয়ের ছেলেরা দুজনেই গত হয়েছে, আছে 3 নাতি, কিন্তু তাদের এমন সঙ্গতি নেই যে পালকি ভাড়া দিয়ে 8-4টে বেহারাকে মজুরি জলপানি দিয়ে ঠাকুরদার গঙ্গাযাত্রা করাবে। অথচ অমন নিষ্ঠাবান সদাচারী প্রাচীন মানুষটা ঘরে পড়ে মরবে। এটাই বা চোখে দেখে সহ্য করা যায় কি করে? আর গেলে ত্রিবেণীর গঙ্গাই উত্তম। গঙ্গাযাত্রার ঘোষণা শুনেই রায়মশাইয়ের নাতিরা যেই মুখ চাওয়াচাওয়ি করলো, সঙ্গে সঙ্গেই বলতে হলো রামকালীকে, পালকির জন্য চিন্তা করো না, আমার পালকিতেই যাবেন রায় কাকা। নাতিরা অস্ফুটে একবার বলল, আপনাকে রোগী দেখতে দূরে দূরে যেতে হয়, পালকিটা দিলে? রামকালী গম্ভীর হাসে বললেন, তবে নয় ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও। 3 নাতি রয়েছে উপযুক্ত। বয়োজ্যেষ্ঠার পরিহাস বাক্যে হেসে ফেলবে এমন বেদায়পের কথা অবশ্য ভাবাই যায় না। কাজে কাজেই 3 জনে ঘাড় চুলকোতে লাগলো। আর ওরই মধ্যে যে বড়, সে সাহসে ভর করে বলল, ভাবছিলাম গাড়ি করে। ভাবাটা খুব উচিত হয়নি বাপু। রামকালী বলেন, গাড়ি চড়িয়ে নিয়ে গেলে ওই 92 বছরের জীর্ণ খাঁচাখানা কি আর প্রাণ পাখি সমেত গঙ্গা পর্যন্ত পৌঁছবে? পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যাবে। আমি ওর সন্তান তুল্য বাপু, তোমাদের সংকোচ করবার কিছু নেই। তাছাড়া চটপট ব্যবস্থার দরকার, কখন কি হয় বলা যায় না। রায়মশাইয়ের ঘোলাটে চোখ দুটো থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শিরাবহুল শীর্ণ ডান হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, জয়স্তু। বাইরে এসে রামকালী পালকি বেহারা কটাককে নির্দেশ দিলেন, পালকিটা আর মিথ্যে বই নিয়ে যাবি কেন? ওটা এখানেই থাক। তোরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নেগে শেষ রাতে উঠে চলে আসবি। আর দেখ, বাড়ি থেকে কালকে সারাদিনের মতন জলপান নিয়ে আসবি, বুঝলি? আর শোন, তোরা এখন এখানে কিছু কাজকর্মের প্রয়োজন আছে কিনা দেখ, আমি বাড়ি ফিরছি। জোর পায়েই ফিরছিলেন রামকালী, কারণ বেরিয়েই দেখেছিলেন ঈশান কোণে মেঘ। পালকি চড়ে রুগী দেখতে যান বলে যে রামকালী হাঁটতে অনভ্যস্ত তা নয়। প্রতিদিন ব্রাহ্মমুহূর্তে উঠে প্রাতকৃত্য সেরে ক্রোশ 2 হেঁটে আসা তার নিত্যকর্মের প্রথম কর্ম। তবে হ্যাঁ, রোগীর বাড়ি যাওয়ার কথা আলাদা, সেখানে মান মর্যাদার প্রশ্ন। পথ সংক্ষেপের জন্য বাগানের পথ ধরেছিলেন, কিন্তু আমবাগানের কাছ বরাবর আসতেই ঝরা পাতা আর ধুলোর ঝড় উঠল। রামকালী তাড়াতাড়ি বাগানের মাঝামাঝি থেকে বেরিয়ে কিনারায় এলেন, আর আসতে না আসতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। গলা কার? সত্যর না? হ্যাঁ, সত্যরই তো মনে হচ্ছে, যদিও ঝড়ের শোষ শব্দের বিপরীতে শব্দটা হাওয়ায় বুঝতে সামান্য সময় লেগেছিল, কিন্তু সে সামান্যই। তাছাড়া গরু দুটোর নামও পরিচিত, শ্যামলী ধবলী, রামকালীর বাড়িরই গরু অবশ্যই চাটুজ্যেদের এক গোহাল আছে, কিন্তু এই গরু দুটি বিশেষ সুরক্ষণযুক্ত বলে রামকালীর বড়ই প্রিয়। সময় পেলেই রামকালী নিজে হাতে ওদের মুখে ঘাস ধরে দেন, গায়ে হাত বুলান। বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী ধবলীকে নিয়েই গোকাল ব্রত করে। মোক্ষদা তাদের কাছ থেকে সংগৃহীত গোময় দ্বারাই সম্যক বিশুদ্ধতা রক্ষা করে। কান খাড়া করে ধ্বনির মূল উৎসের দিকটা অনুমান করে নিলেন রামকালী। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেললেন কন্যাকে। সত্যবতী তখন ধুলোর আঁচড় থেকে চোখ রক্ষা করতে আঁচলের কোণটা 2 হাতে মুখের সামনে তুলে ছুটছিল। যাচ্ছিস কোথায়? জলদগম্ভীর স্বরে হাঁক পারলেন রামকালী। সত্যবতীর চমকে মুখের ঢাকা খুলে যদিও সকলেই সত্যবতীকে বাপসোহাগে আখ্যা দেয় এবং সত্যবতী রামকালীর বিশেষ আদরিণী, তাছাড়া পয়মন্ত বলে রামকালী মনে মনে বেশ একটু সমীহ করেন তাকে। তাই বলে সামনাসামনি যে কোনো আদর আধিক্যে তার পাট আছে তা নয়। কাজেই বাবার গলা শুনেই সত্যবতীর হয়ে গেছে। রামকালী আরেকবার প্রশ্ন করেন, এমন সময় একা গিয়েছিলে কোথায়? সত্যবতী ক্ষীণ কণ্ঠে বলে, সেজ পিসির বাড়ি। সত্যবতী যাকে সেজ পিসি আখ্যা দিল, তিনি হচ্ছেন রামকালীর খুড়তুতো বোন। এই গ্রামেই শ্বশুর বাড়ি, এই গ্রামেই বাস। রামকালী ভুরু কুচকে বলেন, অত দূরে আবার একা একা যাবার দরকার কি? সঙ্গে কেউ নেই কেন? এই জন্যেই সত্যবতীর বাপ সোহাগী আখ্যা। চর নয়, চাপড় নয়, নিদেন একটা কানমোলাও নয়, শুধু একটু কৈফত তলব। সত্যবতী এবার সাহস পেয়ে বলে, না, একা কেন,
পুন্নি পিসি আর নেরু ছিল। তারপর আমি এই তোমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছি। আমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছিস? রামকালী ভুরু কুচকে বলেন, কেন? আমার কি দরকার? সত্যবতী এবার পূর্ণ সাহসে ভর করে সৎ সাহেব বলে, জটাদার বউ যে মরো মরো নারী ছেড়ে গেছে, তাই সেজপিসি কেঁদে বলল, যা সত্য, একবার মেজদাকে ডেকে নিয়ে আয় যেখানে পাস। তা আমি রায়পাড়া গিয়ে শুনলাম তুমি এইমাত্র চলে এসেছ। আবার রায়পাড়াও গেছিলি? না, বিপদ করলে দেখছি। জটার বউয়ের আবার হঠাৎ কি হলো যে নারী ছেড়ে যাচ্ছে? যাচ্ছে কি বাবা? সত্য আরও উৎসাহ সহকারে বলে, গেছে। সেজপিসি যাচ্ছে, বুক চাপড়াচ্ছে আর বালিশ বিছানা সরিয়ে নিচ্ছে। আহ, কি যে বলে, চলো দেখি গে। রামকালী বলেন, ঝড় উঠে পড়ল, এক্ষুনি বৃষ্টি হবে, বৃষ্টি আসবে। কি মুশকিল হয়েছিল কি? কিছু নয়। সেজপিসি বললে, রান্নাবান্না সেরে যেই খেতে বসেছে জটাদার বউ, আর অমনি জটাদা পান চেয়েছে। জটাদার বউ বলেছে পান ফুরিয়ে গেছে। ব্যাস, বাবু মহারাজের রাগ হয়ে গেছে, দিয়েছেন ঠাই ঠাই করে পিঠের ওপর লাথি। আর অমনি জটা বৌঠান কাশিতে মুখ থুবড়ে। হঠাৎ খুক করে হেসে ওঠে সত্যবতী। হাসছিস যে? ধমকে উঠলেন রামকালী। বিরক্ত হলেন, কি অসভ্য হচ্ছে মেয়েটা। হাসির কি অসময় নেই? বললেন, মানুষ মরছে দেখে হাসতে হয়, এই শিক্ষা দীক্ষা হচ্ছে? সত্যবতী নিতান্তই হেসে ফেলেছিল। এখন বাপের ধমকে সামনে নিয়ে মুখটা ম্লান করবার চেষ্টা করে বলে, সেজবসী বলছিল যেই না ধাক্কা খাওয়া অমনি কুমড়ো গড়াগড়ি হয়ে দাওয়া থেকে উঠোনে পড়ে গেল। কষ্টে হাসি চেপে ফের বলে সত্যবতী, জটাদার বউ অনেক ভাত খায় না বাবা, তাই অত মোটা। আহ, বলে বিরক্তি প্রকাশ করে তাড়াতাড়ি এগোতে থাকেন রামকালী। সত্যবতী হাঁটায় কিছু কম দর নয়, বাপের সঙ্গে সমানই এগোতে পারে। রামকালী জটার বউয়ের জন্য সহানুভূতিতে যতটা না হোক, জটার ব্যবহারে মনে অত্যন্ত বিরক্তি বোধ করেন। হতভাগা বামুনের ঘরের গরু, পেটে ক অক্ষরে আচর নেই, গাঁজাগুলি সবেতেই ওস্তাদ। আবার বংশছাড়া বিদ্যে হয়েছে, বউ ঠ্যাঙানো। জটাফটার বাপ তো অমন ছিল না, বরং রামকালীর গুণবতী বোনই লোকটাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছেন। কে জানে কীভাবে বেটক করে লেগেছে। সত্যি যদি মরে টরে যায়, দস্তুর মতো ফ্যাসাতে পড়তে হবে। সত্যবতীর কথা ভুলে গিয়ে আরও জোরে পা চালান রামকালী। সত্যবতী এবার দৌড়াতে শুরু করে। হেরে যাবে না সে। চোখ কপালে উঠে স্থির হয়ে গেছে, মুখে ফেনা ভেঙে সে ফেনা শুকিয়ে উঠেছে, হাত পা ঠান্ডা পাথর। সন্দেহ আর নেই, সমস্ত লক্ষণ স্পষ্ট। তুলসীতলায় শুইয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অবশ্য কষ্ট করে আর ঘর থেকে বই আনতে হয়নি। লাথিকে গড়িয়ে তো উঠোনেই পড়েছিল তুলসীতলার কাজ বরাবর। দণ্ডখানেকের মধ্যে বেতার বার্তায় সারা পাড়ায় সংবাদ রটে গেছে এবং পাড়া ঝেঁটিয়ে মহিলাবৃন্দ এসে জড়ো হয়েছেন আসন্ন ঝড়ের আশঙ্কা তুচ্ছ করে। ব্যাপারটা তো কম রংদার নয়। দৈনন্দিন বৈচিত্র্যশূন্য জীবননাট্যের মধ্যে এমন একটা জোরালো দৃশ্য দর্শনের সৌভাগ্য জীবনে কতবার আসে। প্রথমে সমস্ত জনতার মধ্যে উঠল একটা চাপা উত্তেজনা আলোড়ন। জটা নাকি বউটাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপর হায় হায়, জটা সম্পর্কে মন্তব্যগুলিও এখন আর জটার মার কান বাঁচিয়ে হচ্ছে না, কারণ স্পষ্ট কথা বলে নেবার মতো এহেন সুযোগই বা কার জীবনে কতবার আসে। সত্যি শেষ হয়ে গেছে। ছি ছি ছি, কি খুনে দোষী ছেলে গো। ধন্যী সন্তান পেটে ধরেছিলে মাগি। আচ্ছা, জটাটাই বা এত গোয়ার হলো কোথা থেকে? ওদের বাপ তো মহা ভালো মানুষ ছিল। হলো কোত্থেকে? তুমি আর জ্বালিও না ঠাকুরজি। বলি, গর্ভধারিণীটি কেমন? এ হচ্ছে খোলের গুণ। আহা, হাবাগোপা নিপাট ভালো মানুষ বউটা। মা বাপের বাছা, বেঘরে প্রাণটা গেল। এমন নানাবিধ আলোচনা চলতে থাকে। একটা মেয়ে মানুষের জন্যে এর চাইতে আর কত বেশি দরদ আশা করা যায়? প্রতিবেশিনীদের আক্ষেপোক্তিগুলো নীরবে হজম করতে বাধ্য হচ্ছিলেন জটার মা, কারণ আজ তিনি বড়ই বেকায়দা পড়ে গেছেন।
তাই সমস্ত মন্তব্য চাপা পড়ে যায় এমন সুরে মরা কান্নাটা জুড়ে দেন তিনি। বুক চাপড়ে চাপড়ে মর্মভেদী হৃদয় বিদারক ভাষায় ইনিয়ে বিনিয়ে। বাড়ির কাছাকাছি আসতে না আসতেই শুনতে পেলেন রামকালী খুড়তুতো ছোট বোনের সেই পাঁজর ভাঙা শোকগাথা। ওরে আমার ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে আজ কোথায় গেল রে? ওরে সোনার পিত্তি মেয়েকে বিসর্জন দিয়ে আমি কোন প্রাণে ফের সংসার করব রে? ওরে জটা, তোর যে নগরে না উঠতেই বাজারে আগুন লাগলো রে। সত্যবতী বলে উঠল, যাহ, সর্বনাশ হয়ে গেল। দ্রুত পদক্ষেপটা হঠাৎ স্তিমিত হলো। ভুরুটা একবার কুঁচকলেন রামকালী। যাক, তাহলে হয়েই গেছে। তবে আর তিনি গিয়ে কি করবেন? এখন জটা হতভাগার কপালে কত দুর্গতি আছে কে জানে। হঠাৎ ভয়ানক রকমের একটা চিৎকার উঠল, বোধ করি ফিনিশিং টাচ। ওরে বাবারে, আমার কি সর্বনাশ হলো রে! কি রাঙের রাধা বউ এনেছিলাম রে! রামকালী পায়ে পায়ে এগোতে এগোতে সহসা দরজার কাছাকাছি এসেই ঘুরে দাঁড়ালেন। যাক, সত্যি শেষ হয়ে গেছে তাহলে। সত্য, তুই বাড়ি যা। সত্যবতী কাঠ। বাড়ি? একলা? কেন একলা কেন? নেরু আর পুণ্যি এসেছিল বললি না? সত্যবতী ভয় ভয় বলে, এসেছিল তো। আর কি এখন যাবে তারা? যাবে না মানে? যাবে না মানে? ওদের ঘাট যাবে, দেখ কোথায় আছে। আমাকে তো আবার এদের এদিক দেখতে হবে। কৈফিয়তে কথা রামকালী কদাচ কাউকে বলেন না, কিন্তু সত্যর কাছে সামান্য একটু সহজ রামকালী। সত্যবতী গুটি গুটি এগিয়ে একবার পিসির উঠোনের ভিতর গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে নেরু পুণ্যি কারো দেখা না পেয়ে ফিরে এসে ম্লান মুখে বলে, ওদের কাউকে দেখতে পাচ্ছি না। কেন, গেল কোথায় সব? কি জানি। সত্য আস্তে আস্তে সাহসে ভর করে প্রাণের কথাটা বলে ফেলে, বাবা, তুমি তো মরা বাঁচাতে পারো। মরা বাঁচাতে? দূর পাগলি। সত্য ম্রিয়মাণভাবে বলে, তবে যে লোকে বলে। লোকে বলে? কি বলে? অন্যমনস্কভাবে মেয়ের কথার জবাব দিয়ে রামকালী এদিক ওদিক তাকাতে থাকেন। যদি একটা বেটা ছেলের মুখ চোখে পড়ে। এসে যখন পড়েছেন তিনি দায়িত্ব এড়িয়ে চলে যেতে তা পারেন না। জটাদের তেমন বাঁশঝাড় না থাকে। রামকালীর বাগান থেকেই বাঁশ কেটে আনতে হুকুম দেবেন, কিন্তু কই, কে কোথায়? বাড়ির ভিতর থেকে সুর উঠেছে নানা রকম। বাইরেটা শূন্য, স্তব্ধ। ভালোর মধ্যে আকাশটা হঠাৎ মেঘ উড়ে গিয়ে দিব্যি পরিষ্কার হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে সন্ধ্যার এখনো দেরি আছে। হঠাৎ সত্যবতী একটা অসমসাময়িক কাণ্ড করে বসে। বাপের একখানা হাত দুহাতে চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, বলে যে কবরেজ মশাই মরা বাঁচাতে পারেন। দাও না বাবা একটুখানি ওষুধ জটাদার বউকে। রামকালী এই অবোধ বিশ্বাসের সামনে থতমত খেয়ে সহসা কেমন অসহায়তা অনুভব করেন। তাই ধমকে ওঠার পরিবর্তে মাথা নেড়ে বলেন, ভুল বলে মা, কিছুই পারি নে। মিথ্যে অহংকারে কতগুলো শেকড় বাকড় নিয়ে নারী আর লোক ঠকাই। সত্যবতী এ কথা সুর ধরতে পারল না, পারার কথাও নয়। বুঝল এ হচ্ছে বাবার রাগের কথা, কিন্তু আপাতত সে মরিয়া। যা থাকে কপালে। বাবার হাতে যদি ঠ্যাঙানি খাওয়া থাকে তাই খাবে সত্য। কিন্তু সত্যবতীর চেষ্টায় জটাদার বউটা যদি বাঁচে। তাই চোখ কান বুজে সে বাবার গায়ের চাদরের খুঁটটা টেনে বলে ফেলে, তোমার পায়ে পড়ি বাবা, জন্মের শোধ একটু ওষুধ দাও না। আহা, বিনি চিকিৎসে মারা যাবে জটাদার বউ। মরার পর যে আর চিকিৎসে চলে না, এই কথা আর মেয়ের কাছে ব্যাখ্যা করতে পারলেন না রামকালী। শুধু একটা নিঃশ্বাস ফেলে ফের ঘুরে দাঁড়িয়ে বললেন, চল দেখি। জমজমার নাটকের মধ্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কবরেজ মশাইয়ের গলা খাকারি না? হ্যাঁ, তাই বটে। বিশালাকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে সত্যর সানানো গলা বেজে উঠেছে, বাবা বলছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথার কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা জননী ডুকরে উঠলেন,
ও মেজদা গো, আমার জটা আজ লক্ষ্মী ছাড়া হলো গো। থাম, যেন একটা বাঘ হুংকার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া না ছিল কবে? একেবারে শেষ করে ফেলেছে তো। ভিড় সরে গেছে। কবরেজ মশাই ভাগ্নে বউয়ের কাছে গিয়েও যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট হয়ে 2 আঙুলের নাড়িটা টিপে ধরেন, আর মুহূর্তকাল পরেই চমকে ওঠেন। যাক, সব রং তামাশা ফক্কিকার। শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, আগাগোড়া নাটকটাই খতম। বহারম্ভে লঘুক্রিয়ার এহেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে। জটার বউয়ের এই আচরণটা যেন ধাষ্টামোর চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমনই কাঠ পরমেয় হতে হয় গা? তবে এই মেয়ে মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে, তাতে আর কারও মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসী তলায় শুয়ে আবার 4 দণ্ড পরে ঘরে উঠে শোয়, ঢকঢক করে একবারই গরম দুধ গেলে। এমন মেয়ে মানুষের খবর এর আগে এরা অন্তত কেউই পায়নি। ছি ছি, কি ঘেন্না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণ সিঁদুরটুকু জিভে ঠেকেই চোখ খুলতে হতো না। কিন্তু যাই বলো, জটার বউ খুব খেল দেখালো বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমানই হয়েছে আজ। কিন্তু যাই বলো, তুলসীতলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা ঠিক হয়নি। একটা অঙ্গ প্রাচিত্তির করা কর্তব্য ছিল। কে জানে বাবা সত্যি বেঁচে ছিল না কোনো অপদেবতায় ভর করলো। আমার তো কেমন সন্দেহ হচ্ছে। থাম মেজবউ, সাজ সন্ধ্যায় একা ঘাটে পথে যাই, ভাবলে গা ছমছম করবে। কিন্তু চাউনিটা একটু কেমন কেমনই লাগলো। না না, ওসব কিছু না। কবরেজ মশাই তো বললেনই, আচমকা ধাক্কা খেয়ে ভিড় মিগেছিল। নে বাবা, চল চল, সৃষ্টি সংসারে কাজ পড়ে না হোক 5 দণ্ড সময় বৃথা নষ্ট হলো। জটার মার আদিক্ষেতাটা দেখলি? যেন বউ মরে বুক একেবারে ফেটে যাচ্ছিল। দেখেছি, দেখতে আর বাকি কিছুই নেই। বুক যদি ফেটেছে তো বউ জিয়ে ওঠায়। বড় আশায় ছাই পড়ল। ভাবছিল তো বেটা তার ভাগ্যিমান হলো, আবার এক্ষুনি তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্তর ঘরে তুলবে। বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বসে যায়। এত বড় একটা ঘটনাকে এত সহজে জুড়িয়ে ফেলতে ইচ্ছে কারুরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের উপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছেন না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুড়শাশুড়ি খবর পেয়েই আঁচলের তলায় লুকিয়ে আলতাপাতা আর সিঁদুর গোলা এনেছিল, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তারই হয়। সেগুলো এখন ঘাটে ভাসিয়ে এলেন। যতই হোক, মরার জন্য আনা তো, তার রাগটা তারই বেশি হচ্ছে জটার বউয়ের উপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না। জটার বউ, এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামের দরকার কি? নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। সেই দরকারি কথাগুলির মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালে কি ঢেকশেলে জীবন কাটাতে হতো। 2-1 মুখ চাওয়াচাওয়ি করলেন, জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসীতলায় বার করা, তারপর আবার কত বড় অনাচার ভাবো, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবরেজ মশাই যখন নির্ভরসায় নাড়ি টিপে ধরলেন, তখনই তো আমি অবশ্যই উনি ভেবেছিলেন মরেই গেছে। আর মরে গেলে সৎকারের আগে দেহশুদ্ধ তো একটা করতেই হতো। কিন্তু এ যে একেবারে জলজ্যান্ত জিয়ে উঠল, প্রাচিত্তির না করলে কি করে চলবে? বহু গবেষণান্তে স্থির হলো মামা শ্বশুর স্পর্শের পাতকস্বরূপ একটা প্রায়শ্চিত্ত জটার বউকে করতেই হবে। তাছাড়া মরে বাঁচার পাতকে আরেকটা, নইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য।
জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছেন, কাজেই একতরফা ডিগ্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না। ও এক অদ্ভুত গৌরবে আনন্দে ছলছল করতে করতে বাবার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরে। ওহ, রাগ করে বাবা কি উল্টো কথা বলেছিলেন কিনা আর চিকিৎসে টিকিৎসে কিছু জানি না। সাদে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচল। আহা, সত্য যখন শ্বশুর বাড়ি যাবে তখন যদি সত্যর বর অমনি মেরে সত্যকে মেরে ফেলে বেশ হয়। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাত্রা স্বর্ণ সিঁদুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন। আর একটু পরেই সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেলবে। ওহ, কি মজাই হবে তাহলে। দেশসুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কোবরেজের গুণের মহিমায়। বাপরে বাপ, সোজা বাবা তার। গায়ের আর কোন মেয়েটার এমন বাবা আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ সশব্দে হেসে ফেলা সত্যর বরাবরের রোগ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢোক গিলে বলল, এমনি। তোর ওই এমনি হাসিটা একটু কমা দেখি, প্রায় সহাস্যেই বললেন রামকালী। নইলে এরপর শ্বশুরবাড়ি গিয়ে ওই জটার বউয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন রয়েছে। এই সামনে রাত, না হোক কতগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো। জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটা অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পারে সত্যবতী, এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিত ভাবে বলে, ওই জন্যেই হাসলাম, আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। বটে, বলেন স্বল্পভাষী রামকালী। রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান এবং সত্যবতী বাপের সঙ্গে তাল রাখতে প্রায় ছুটতেই থাকে। হঠাৎ একসময় থেমে রামকালী বলেন, মরে গেলে স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারেন না, বুঝলি? জটার বউ মরেনি। সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোন রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সৎসুকে বলে, কিন্তু বাবা, তুমি গিয়ে নারী দেখে স্বর্ণসিঁদুর না কি খাওয়ালে ওই রকম মরা মরা হয়েই তো থাকতো জটাদার বউ, আর সবাই মিলে বাঁশ বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলার শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, এতটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে? আহা, মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এই মগজটা যদি নেরুর হতো। তা হলো না। 8 বছরের হাতি এখনো অ আ ইতে দাগা বুলোচ্ছে। নেরু রামকালীর দাদা কুঞ্জর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করার পরে 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারের। ছেলেটা বামুনের গরু হবে আর কি, কিন্তু মেয়ে সন্তানের বোধ করি এত বেশি তলিয়ে ভাবতে শেখাও ভালো নয়। তাই রামকালী ঈশ্বর ধমকে সুরে বলেন, থাম থাম, মেলা বকিস না, পা চালিয়ে চল। গহীন অন্ধকার হয়ে গেছে দেখছিস? অন্ধকার? সত্যবতী সতাচ্ছিল্যে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরো অনেক অনেক অন্ধকারে বাগানে গিয়ে প্যাঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে ওঠেন রামকালী। সত্য থতমতকে বলে, আমি একলা নয়, নেরু আর পুণ্যি পিসিও থাকে, প্যাঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হাহা করে হেসে ওঠেন, অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়েকে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকারের গায়ে সেই গম্ভীর গলার দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বারুচ্চোদের চণ্ডীমণ্ডপ থেকে উৎকীর্ণ হয়ে ওঠেন 2-1টি গ্রাম্য পৌর। বদ্যি চাটুজ্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একলা অমন অন্ধকারে হাসি কেন? একলা কি আর, নিশ্চয়ই ধিঙ্গি মেয়েটা সঙ্গে আছে, নইলে আর। ওই এক মেয়ে তৈরি করেছেন রামকালী। ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ, টাকার ছালা ঘরে, ওর আবার দুঃখ। শুনছি নাকি বর্ধমানের রাজার কাছ থেকে লোক এসেছিল কাল, রাজার সভা কবরেজ হবার জন্যে সাধতে। তাই নাকি? কই শুনিনি তো। তাহলে গায়ের মায়া কাটালো এবার চাটুচ্ছে। না না, শুনছি যাবে না। বটে, তবু ভালো। তোমায় বললে কে? কুঞ্জর বড় ছেলেটা বলেছিল।
ভালোই, এ বয়সে আবার বিদেশে গিয়ে রাজ দরবারে চাকরি। তবে রামকালীর মতিগতি বড় পেয়ারা। অত বড় ধিঙ্গি মেয়েকে এতটা বার বাড়তে দেওয়া উচিত হয় না। পাড়ার ছেলেগুলো হচ্ছে ওর খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে বেটা ছেলের 10 গুণ উপরে যায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো। যতই হোক মেয়ে ছেলে, তাই আবার একটা মান্যিমান ঘরের বউ হয়েছে। তারা টের পেলে ও বউকে ঘরে নিতে বেঁকে বসবে না? একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ। বদ্যি চাটুজ্যের ও তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে উঠল। যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এইসব সমালোচনার প্রধানা পাত্রী তখন বাবার পিছন পিছন ছুটছে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হেই ভগবান, আমার পাটা বাবার মতন লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতন হাঁটি, হেরে যায় না। হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর। কোনো ক্ষেত্রে কোথাও হার মানবে না এই পণ। এই পুণ্যি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোঠার ছাদের উপর সত্যবতীর খেলাঘর। প্রধান খেলুড়ি রামকালীর জ্ঞাতখুড়োর মেয়ে পুণ্যবতী। সত্যতাকে 5 জনের সামনে সভ্যতা করে পুণ্যি পিসি বললেও নিজের এলাকায় পুণ্যিই বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস, অথবা কাঁচা পোকা ধরতে পারিস, কিংবা 7 3 বড় দিঘি পার করতে পারিস? এই ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায় করে সত্য, কিন্তু ছড়া বাঁধতে পারিস কিনা এহেন প্রশ্ন একেবারে আনকোড়া নতুন। পুণ্যি বিমূঢ়ভাবে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামে ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গাঁ শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে। হি হি হি। জটাধারের দুর্দশার চিত্র কল্পনা করে দুজনে দুলে দুলে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি ধরে সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ যেন মায়ের পেটে জন্মায় না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুণ্যি মুচকি হেসে বলে, আহা মশাই রে, আর তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ? ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না। আমি ওই জটাদার বইয়ের মতো হব ভেবেছিস? কখনো না। দেখ না, ছড়া বেঁধে জটাদাকে কি উৎপাত করি। পুণ্যি ঈষৎ সমীহভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার? কথক ঠাকুর যেমন আখর দেন তেমনি করে একটুখানি তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটা দাদা পা গোদা, যেন ভোদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুণ্যি সহসা ডুকরে উঠে সত্যকে জড়িয়ে ধরে। তুই কি রে? এরপর তো তুই পয়ার বাঁধতে শিখবি রে। সেটাও যেন সত্যর কাছে কিছু নয় এমনভাবে বলে। সে যখন শিখবো তখন শিখবো, এখন এটা যেখানে আছে সবাইকে শিখতে হবে, বুঝলি? আর জটাদাকে দেখলেই হি 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 হি। রোদে পিঠটা চিনচিন করছে অনেকক্ষণ থেকে। হঠাৎ যেন হু হু করে উঠল। ওহ, বকুল গাছের ছায়াটা দাওয়া থেকে সরে গেছে। বেলাটা হলে কম হয়নি। বিপদে পড়লেন মোক্ষদা। দুহাত জোড়া, অথচ পিঠের কাপড়টা সরে গিয়ে সরাসরি রোদটা পিঠের চামড়ায় লাগছে। নিজে দেখতে পাচ্ছেন না মোক্ষদা, আর কেউ কাছে থাকলে দেখতে পেত মোক্ষদার হত্তেল রঙা পিঠটার কতকাংশ ফোসকা পড়ার মতো লাল হয়ে উঠেছে। না, তসর থানখানা না পরে ভিজে থানখানা পরে আমতেল মাখতে বসলেই হতো। ভিজে কাপড়ে যেন দেহের দাহ অনেকটা নিবারণ হয়। কানা উঁচু ভারী ভারী পাথরের খোড়া দুখানা খানিকটা টেনে নিয়ে সরে গিয়ে দাওয়ার খুঁটি ছায়াটুকুতে পৃষ্ঠ রক্ষা করতে গেলেন মোক্ষদা। সমুদ্রের তৃণখণ্ড, তাছাড়া রোদ এখন দৌড়চ্ছে, এক্ষুনি খুঁটির ছায়া সরবে। হঠাৎ মোক্ষদা একটা সত্য আবিষ্কার করে বসলেন। সারা বছরটাই রোদে পুড়ে পুড়ে মরলেন তিনি। এই তো কচি আমের আমতেল,
এরপরই বাখড়া বাঁধা আমের গুড় আম, মশলা আম, তারপরেই পড়ে যাবে আমসত্ত্বর মরশুম। আর সে মরশুমকে সামলে তোলা তো সহজ নয়। আমসত্ত্বর পালা চুকতে চুকতেই অবশ্য বর্ষা নামে। সেই 2-3টে মাসই শুধু রোদে পোড়ার ছুটি। বর্ষা শেষ হতেই দুর্গোৎসবের সুর ওঠে। দুর্গোৎসবের আগে সারা ভাড়াটাতেই তো ঝাড়া বাছা রোদে দেওয়ার ধুম চলে। তারপর পরে তিলের নাড়ুর ধুম। বদ্যি চাটুজ্যের বাড়ির দুর্গোৎসবের তিলের নাড়ু একটা বিখ্যাত ব্যাপার। হাতে বাগিয়ে ধরে কামড় দিতে পারা যায় না, এত বড় নাড়ু। পাকান্ন আনন্দ নাড়ু, মুরগির মোয়া সবই কবরেজ বাড়ির বিখ্যাত। কিন্তু সেসব তো তবু 5 হাতের ব্যাপার। নিতান্ত প্রতিমার ভোগের উপযুক্ত সের কত জিনিস গঙ্গাজলে ভোগের ঘরে তৈরি হলেও বাকি বিরাট অংশটায় অনেকে হাত লাগায়। কিন্তু তিলের নাড়ুটি সম্পূর্ণ মোক্ষদার ডিপার্টমেন্ট। কারণ তিলের নাড়ুর অমন হাত নাকি শুধু এ গ্রামে কেন, এ তল্লাটে নেই। তা সেই নাম কি আর অমনি হয়েছে? আগাগোড়া নিজের হাতে রাখেন বলেই না এদিক থেকে এদিক ওদিক হতে পায় না। বস্তা বস্তা তিল তো এসে হাজির হলো। তারপর সে তিল ছাড়া বাছা নিখুঁত করে ধুয়ে নিপাট করে রোদে শুকিয়ে ঝুনো করা, ঢেকিতে কোটা, প্রকাণ্ড পেতলের সরা চড়িয়ে গুড় জাল দিয়ে নিটুট নিশ্চিন্তির ধামায় সেই তিলচুর মেখে মেখে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ু পাকিয়ে ফেলা, এর কোনোটা নিজের হাতে না করলে চলে? একবার বুঝি তিলটা কুটেছিল সেজ বউতে আর বড় বৌমাতে। সেবার তো নাড়ু দয়ে মজলো, আগাগোড়া খোসায় ভর্তি। রঙও হলো তেমনি কেলে কিষ্টি। রামকালী নাড়ু দেখে হেসেছিলেন, প্রশ্ন করেছেন, এ নাড়ু কার তৈরি? সেই থেকে সাবধান হয়ে গেছেন মোক্ষদা। ঢেকির গড়ের কাছে কাউকে একটু বসানো ছাড়া আর সব একা করেন। দুর্গাপুজোয় রোদে পোড়া তো শুধু তিলের নাড়ু নয়, বাড়ি বাড়ি নেমন্তন্নর কথা বলতে যাওয়া, গুরুপুরুতের বাড়ি সিধে দিতে যাওয়া, সেসবও তো মুখ্যদার ডিউটির মধ্যেই। কারণ তিনি ঝিউরি মেয়ে। কাশেশ্বরীও কতকটা করেছেন আগে, কিন্তু ইদানিং তিনি রোগে কেমন জবুথবু হয়ে গেছেন। মাঠ ঘাট ভেঙে রোদে ঘুরে কাজ উদ্ধার করবার সামর্থ্য নেই। মুখ্যদাই সব করেন, আর দিনে অত্যন্ত বার 14-15 স্নান করেন। কেন কে জানে? আজ রোদের কথাটাই বারবার মনে পড়ছে মুখ্যদার। মনে হলো পুজোর ঝঞ্ঝাট কাটতে না কাটতেই তো বড়ির মরশুম। বছরে 12-14 মণ বড়ি লাগে। আঁশ নিরামিষ দুদিকের প্রয়োজনের দায়াটা পোড়ানো হয় এই দিকেই। কারণ বড়িও তো আম কাসুন্দির মতোই শুদ্ধাচারের বস্তু। আর শুদ্ধাচারের ব্যাপারে কাকে দিয়ে নিশ্চিন্ত হবেন মোক্ষদা নিজেকে ছাড়া? বড়ি দিতে দিতে মোক্ষদার হত্যের রং কাশিটে মেরে যায়। তবে জিনিসটা হয় তাক লাগবার মতো। ডাক সাইটে হাত, সাবধানীও খুব মোক্ষদা। কাউকে ছুতেই দেন না সাধ্যপক্ষে। বড় বড় তিজেলে ভরে সরা চাপা দিয়ে সাঙায় তুলে রাখেন, সময় মতো বার করে দেন। কত তার স্বাদ! কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরের বড়ি, ঝাল মশলার বড়ি, টকে শুক্তোয় দিতে মটর খেসারির বড়ি, বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়। মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়া তো তফাৎ কিছুই নেই। খুঁটির রোদটা সরে গেছে, পিঠটা আবার চিনচিন করছে, মনটাও যেন চিনচিন করছে। বড়ি পর্ব সারা হতেই আসে কুল, আসে তেঁতুল। কবে তবে রোদে পোড়ার ছুটি? সারা বছর ধরে এই রোদে পোড়ার দায়িত্ব মোক্ষদাকে দিয়েছে কে? এ কথা কে বলবে? তবে মোক্ষদা জানেন এটা তারই দায়িত্ব। আম তেল মাখা একটা সময় সাপেক্ষ কাজ। চটকে চটকে তেলে আমে মিশোতে হবে তো। হয়েছে এতক্ষণে। এবার রাইস সরিষের মিহি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ক্রমাগত রোদ খাওয়ানো। কোমরটা টান করে উঠলেন মোক্ষদা। পিঠের জ্বালা করা জায়গাটা নড়াচড়া পেয়ে আর একবার হু হু করে উঠল। কিন্তু কি আশ্চর্য! সর্ষে গুঁড়োবার জন্য রান্নাঘরে এসে ঢুকতেই মনটা হু হু করে উঠল কেন?
ঘরে ঢুকেই হঠাৎ কেমন বোকার মতো দাঁড়িয়ে পড়লেন মুখ্যদা। ঘরটা আজ এত বড় দেখাচ্ছে কেন? কই, এমন তো কোনোদিন দেখায় না। বরং ভাত বাড়ার সময় পরস্পরের গা বাঁচিয়ে ব্যবধান রেখে ঠাই করতে তো জায়গার অকুলানি লাগে। ঘরের মধ্যে তো রোদ নেই, তবু এই ছায়া শীতল প্রকাণ্ড লম্বা ঘরখানা যেন ওই রোদে খা খা প্রকাণ্ড উঠোনটার মতোই ঝাঁ ঝাঁ খাঁ খাঁ করছে। আর সেই খাঁকা করা ঘরের এক প্রান্তে বড় বড় দুটো উনুন তাদের মাঝা ঘষা নিকোনো চুকোনো চেহারা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে বহু অকথিত শূন্যতার প্রতীকের মতো। উনুন দুটোকে আজ আর আগুনের দাহ সহ্য করতে হবে না। ওরা হয়তো এই নিরালা ঘরে স্তব্ধ হয়ে বসে নিজেদের শূন্যতার পরিমাপ করবার অবকাশ পাবে। আজ ওদের ছুটি, আজ এদের একাদশী। মুখদার ছুটি নেই কেন? ঘরের নর্দমার কাজ বরাবর একটা জল ভর্তি ঘড়া বসানো থাকে, নেহাত সময় অসময়ের জন্যে। মুখ্য তাই শেষবারে স্নানের পর এনে রেখে দেন। তেল তেল হাতটা ঘড়া কাত করে ধুয়ে নিয়ে মুখদা হঠাৎ আঁচড়া আঁচড়া জল নিয়ে সজোরে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন পিঠের রোদে চিনচিনে জায়গাটায়। জ্বলুনি, একটু ঠান্ডা হোক। দূর ছাই, হাত ধুতে পুকুরে গেলেই হতো। তবু একবার গা মাথা ভিজিয়ে আসা যেত। গায়ের চামড়াটা খানিক ভিজলেও যেন ভিতরের তেষ্টাটা খানিক কমে। একাদশীর দিন তেষ্টা কথাটা মনে আনাও পাপ। এ কি আর জানেন না মুখ্যদা? তাই আবার তার মতো বয়স ভাটিয়ে যাওয়া শক্তপোক্ত মজবুত বিধবার। কিন্তু মনে করব না বললেও মনে যদি এসে যায়, সে পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বৈশাখ জ্যৈষ্ঠীর দুপুরে তেষ্টাটা জানান দেয় বেশি। কিন্তু উপায় কি? আজকে যে যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন, আজকের মতো এমন অখণ্ড অবসর আর কদিন জোটে? রায়সরসের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাড়ির একটা পরনের পারলেন মুখ্যদা। সব হাড়িতে একেবারে সম্বৎসরের মশলা ঝেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাকড়ার কোণে কোণে পুটুলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনেই মূল ভাড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষে ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিলেন মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজয়ের গলা বেজে উঠল। কালে কালে কি হলো গো? এ যে কলির চারপো পুড়ল দেখছি। আমাদের ধিঙ্গি অবতার মেয়ের আসপদ্দার কথাটা শুনেছ ছোট্ট করছি? ধিঙ্গি অবতার মেয়ের আসপত্তার ইতিহাস শোনার আগেই ভাজের আসপত্তার রেড়ে করে ওঠেন মোক্ষদা। উঠোনের পায়ে তুমি দাওয়ায় উঠলে বউ সেজে বউ, আর ওখানেই আমার আচারের খোড়া। বলি তোমরা শুদ্ধ যদি এরকম জবন হও। শিবজয়া ঈষৎ রুষ্টভাবে বললেন, তোমার এক কথা ছোট ঠাকুরজি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো পায়ে হাতে গোবর লেগে, হাতে করে একনাথ এনে পৈঠের নিচে ফেলে সেই গোবর দুপায়ে মারিয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি সম্ভব হয়, তাহলে অনুকল্প হিসাবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজ বউয়ের আশ্বাসবাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্দিগ্ধ সুরে বললেন, ওই গোবরটা নিজেদের তো, নাকি আর কারুদের ঘরের এটো কাটা খাওয়া গরুর? শোনো কথা। জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজয়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোত্থেকে? কিন্তু থামাতে চাইলেই কি সব জিনিস থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটু হাস্যে বলে উঠলেন, ও মালো, আমাদের উঠোনে অন্যের গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সেজে বউ, তুমি যেন এই মাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজয়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ, তাই বিরক্ত সুরে বলে ফেলেন, না বাবা, তোমার কাছে আশাই দেখছি ঝকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে পথে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তির কথা শুনে হাঁ হয়ে গেলাম, তাই থাকবে। মোক্ষদা এতক্ষণে একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করলো কে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজয়া ঔদাসীন্য ত্যাগ করে মহৎ সাহেব পুরনো সুর ধরেন,
সত্য ছাড়া আর কার এত বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার কুষ্টিসূত্র ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গা সূত্র ছেলেপিলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপেঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে। জটার মা তো রেগে গাল দিয়ে সাপসাবন্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনার জন্যে ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবার ভুরুকুচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি? তাই কি চাই? আমি আগে বুঝতে পেরেছিলাম। মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আস্তে আস্তে দেখি একপাল ছোড়া হি হি করে হাসতে হাসতে বলছে, জটা মোটা পা গোদা, ভেংচি কেটে আরও সব কত কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আরও ভুরুকুচকে বলেন, ছড়া বেঁধেছে সত্য? তবে আর বলছি কি, ওই মেয়ে হতেই এ বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বলেন, রামকালী চন্দর এখন বুঝছেন না, এরপর টের পাবেন যখন শ্বশুর ঘর থেকে ফেরত দিয়ে যাবে। ভেংচি কাটা ছড়া বোধ হয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি, বলি পরিবারকে আবার না মারেন কোন মদ্য? ঢলানি বউ অমনি তিলকে তাল করে। দাতক পাটি লাগিয়ে পাড়ায় লোক জানাজানি করে ছাড়লেন। জটার মা বলছে ছোড়াগুলোর জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি। মোক্ষদা ঘসঘস করে শিলে সর্ষে রগড়াতে রগড়াতে বলেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়ারা হয়? পাড়ার ছেলেদের সঙ্গেই বা রাত দিন এত মস্করা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সাওয়ালা বলে তো সমাজ রেয়াত করবে না। শিবজয়ের কাজ কিছুটা সিদ্ধ হলো। বড়জয়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতিয়ে পেরেছেন। শেষমেশ বলেন, তুমি যাই আছো ছোট ঠাকুরজি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয় কাটা। ভয় আবার কিসের? মুখদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে। মানুষকে ভয় করতে যাব কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে? এ তুমি ভেবো না সেজ বউ। সে যাক, জটার বউয়ের প্রায়শ্চিত্তের কিছু ব্যবস্থা হয়েছে? ও মা, তুমি শোনোনি সে কথা? প্রায়শ্চিত্তের তো করবে না? করবে না? না, রামকালী নাকি ভট্টাচার্যকে শাসিয়েছে প্রায়শ্চিত্তের বিধান দিলে তাকে গা ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো, অহমিয়া আর কি। আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদা সর্ষে গুঁড়ো ছড়ানো আচারের খোড়া দুটো দুম দুম করে ঘরে তুলে ঘরের কপাটা টেনে শেকল তুলে দিয়ে বলেন, যাচ্ছি, দেখছি পয়সার বার কত বেড়েছে রামকালীর। সত্য আছে বাড়ি? বাড়ি? দুপুরবেলা বাড়ি থাকবার মেয়ে বটে সে, কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বেহুলা মেয়ের এত বুকের পাটা এতখানি বয়সে দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়খড় পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে, একবার কেন কতবার। কিন্তু এসবের একটা হেস্তনেস্ত দরকার। জগতের কোথাও কোন অনাচার ঘটবে এ মোক্ষদা বরদাস্ত করতে পারবেন না। কিন্তু ও কি, একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রাহতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেড়ে শাড়িতে গাছ কোমর বেঁধে একরাশ রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে একদল ছেলে মেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য হি হি করতে করতে, আর সমস্বরে কি যেন একটা ছড়ার মতোই আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরও একটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সব কি শোনাই যায় ছাই, তবু বালক কণ্ঠের শাসানো সুর আর বারবার উচ্চারণ করছে, কাজেই ক্রমশ সবটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাজে খাজে হাসি ছড়ানো সেই ছড়া,
জটা দাদা পা গোদা যেন ভোদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি। জটা জটা পেট মোটা ভাত মারবার ধাড়ি, দেখবো মজা কেমন সাজা, যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মুখদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। না, ভাইপোর মেয়ের কবিত্ব শক্তির পরিচয় অভিভূত নয়, স্তম্ভিত হলেন এ মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে শাসন করে শায়েস্তা করবার স্বাদ তার নেই। শুধু এইটে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাদেরই, কারণ শ্বশুরবাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের চিলতেই মোড়া গোটাকতক ওষুধের বড়ি আঁচলের গিট থেকে খুলতে খুলতে সত্য তার সানানো গলাটাকে কিঞ্চিত নামিয়ে বলল, এই নাও বউ, কি যেন বটকা। বাবা বলে দিলেন সকাল সন্ধে একটা করে বটিকা পানের রস দিয়ে খেতে, গায়ে বল পাবে। আর গায়ে বল? মনের বল তো সমুদ্রের তলায়। ভয় বুক কেঁপে থরথর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিসফিস করে বলে, হেই ঠাকুরজি, তোমার পায়ে ধরি, ওষুধ তুমি নিয়ে যাও। ওষুধ খাচ্ছি দেখলে ঠাকুরুন আর আমাকে আস্ত রাখবেন না। সত্য গিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ও মা, শোনো বৃত্তান্ত। দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনার ওষুধ পাচ্ছ, খেলে শাওরি তোমায় মেরে ফেলবে। তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গা ঠাকুরজি, একটু আস্তে। প্রায় কাঁদো কাঁদো মুখে বলে জটার বউ, তোমার দুটি পায়ে পড়ছি, ঠাকুরনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে অবাক গলায় আস্তে আস্তে বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে। জানো তো ভাই সমস্ত, মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাপরে, এই দেখো ঠাকুরজি, আমার বুকের ভেতর কেমন তোর ঢেকির পার পড়ছে। জটার বউয়ের এই ব্যাধের তারা খাওয়া হরিণের চোখের মতো চোখ আর ঘুটের ছাইয়ের মতো পাশুটে রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তাশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত মামা ঠাকুরের কাছে? আরেক ভয়ে বুকের রক্ত হিম হয়ে আসে জটার বউয়ের। আরেকবার, আর এবার আর কাঁদো কাঁদো নয়, ফ্যাক করে কেঁদেই ফেলে। ও সত্য ঠাকুরজি, তোমার পা ধোয়া জল খাই, তোমার কেনা গোলাম হয়ে থাকি। ও বলি মামা ঠাকুরকে ফেরত দিতে যেও না। ফেরত দিতে যেও না? হঠাৎ সত্য তার নিজের স্বভাবসিদ্ধ হাসি হেসে ওঠে। এই সেরেছে, ব্যয়রামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ। শাউরির ভয়ে ওষুধ খাবেও না, আবার ফেরতও দেবে না। তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও তাহলে, এক খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে। শাশুড়ির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরোই নেই। অতএব পুকুরের চলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে। বাবার দেওয়া বড়ি স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্য ওর অবস্থা থেকে কাতর না হয়ে পারে না, একটু ভেবেচিন্তে বলে, তাহলে নয় এক কাজ করি, পিসিকেই দিয়ে যাই, বলি বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিস না, তাহলে খেতে দেবে না, ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যাই। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে পড়ে ওর পায়ে জটার বউ। ও ঠাকুরজি, তার চাইতে তুমি আমায় গলায় পা দিয়ে মেরে রেখে যাও, আঁশবটি দিয়ে কেটে রেখে যাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমাদের এত ভয় কিসের বলতে পারো? হুম, শুধু হাঁটু পর্যন্ত আটফাটা পাগুলোই নয়, জিভে মুখেও ধুলো বেটে যাচ্ছে পেহারাগুলোর। জ্যৈষ্ঠের দুপুর আর দুরন্ত মেটে রাস্তা। খানিক খানিক পথ তো একেবারে ধুধু প্রান্তর, গাছ নেই, ছায়া নেই। পথ সংক্ষেপের জন্য মাঝে মাঝে
মাঠ ভাঙতে হচ্ছে বলেই লোকগুলো যেন আরও একেবারে জেরবার হয়ে যাচ্ছে। 4টে লোক পালা করে কাঁধ বদলে বদলে ছুটছে, তবু থেকে থেকে ঝিমিয়ে যাচ্ছে। কিন্তু রামকালীরও তো আরেকখানি পালকি বেহারাগুলোর উপর দরদ দেখাবার উপায় নেই। আর 4 দিন গা ছাড়া তো ধর মো ধর, না হলেও হাতে কটা রুগী ছিল, কে জানে কেমন আছে সে কটা। গিয়েছিলেন জিরেটের জমিদার বাড়িতে রুগী দেখতে। শুধু তো 1-8খানা গায়ে নয়, 10খানা গা অবধি নাম ডাক বদ্যি চাটুজ্জে। রাজার আদরে রেখেছিলেন ওরা, আর পায়ে ধরে সাধছিল আরও 2 দিন থেকে যাবার জন্যে। রাজি হননি রামকালী। বলে এসেছেন প্রয়োজন নেই, যে ওষুধ দিয়ে গেলাম এতেই রুগী 3 দিনে উঠে বসবে। তবে পথ্যাপথ্যের যা ব্যবস্থা দিয়ে যাচ্ছি সেটি নিষ্ঠার সঙ্গে পালন করা চাই। কবিরাজ মশাই পথে খাবেন বলে ওরা 1 ঝুড়ি কলমের আম লাল পালকির মধ্যে তুলে দিয়েছে। শুধু নয়, আপত্তি ক্রমশ মানুষগুলো স্পষ্ট পা ছড়াতে অনবরত ঝুড়িটা পায় আরো একটা উৎফুল্ল আবিষ্কার আর বিরক্তি বোধ করছে রামকালী। গোগাড়িও আসছে আপদ, বলদের গলার ঘটে তিনি কিছু খান না, এ আর ওরা মানতে চাইল না। স্বয়ং জমিদার মশাই দাঁড়িয়ে তুলিয়ে দিলেন। ওই পাশের গার সড়ক দিয়ে বেরিয়েছে। গোটা চাটেক পালকি তুলতে দেননি রামকালী। বলেছিলেন বেয়ারাগুলো তাহলে আপনার বাগানের ঘটনা গদাইয়ের আন্দাজ অনুযায়ী বই নিয়ে যাক রায়মশাই। আমি পদব্রজে যাই। কে এমন দুর্বিনীত কাছে দুপুরের গ্রামে যে ব্যক্তি একেবারে শেষ মেয়ের বিয়ে দিতে বসেছে, অথচ রামকালীকে জানায়নি। ছড়াচ্ছিল আর এই গ্রামের যদি নাও হয় আর বেহারাগুলো নেওয়াই চাই, গ্রামের উপর দিয়ে বরযাত্রী নিয়ে যাচ্ছে কোথায় ছিল। রামকালী আর মনে যাইতে পালকি বেহারাগুলো বেঁধে নিলেই বা ক্ষতি কি ছিল। একটা পাকুড় গাছতলায় পালকি না লাগতো, খানিক অন্যমনস্ক হয়ে কাঁধের গামছাটা ঝিমিয়ে এসেছিল, ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। হঠাৎ চমকে উঠলো কর্তামশায়ের চোখের সামনে। পালকি থেকে বাতাস দিয়ে রামকালী হাঁকছেন। কিছুক্ষণ পরেই দূরবর্তী ওরে বাবা সকল ঘুমিয়ে পড়িস রে, একটু পা চালা নিকটবর্তী হলো। কথাটা শেষ করেই হঠাৎ পড়ে কাঁধের ধরলেন চাদরখানা গুছিয়ে এই দাঁড়া কাঁধে ফেলে রাজোচিত ভঙ্গিতে দাঁড়িয়ে জলদগম্ভীর কণ্ঠে হাঁক দিলেন। 4 বেহারার আধখানা পা থমকে দাঁড়ালো। হ্যাঁ, পালকি থামছে বটে পেছন থেকে। থেমে এগিয়ে যাওয়ার সাধ্য কার আছে? এই কণ্ঠকে উপেক্ষা করে ক্রমশই পালকি থামলো হচ্ছে। বর আর বরকর্তা এসে বেহারা গদায় সমাসীন। পালকর্তার সঙ্গে সঙ্গে কিশোর বরটিও সভয়ে পেছন সড়কের দিকে তাকিয়ে ওই দীর্ঘকায় গৌরকান্তি পুরুষ মাটিতে নেমে দাঁড়িয়ে নির্জস বলেছেন বটে, কে পালকি চড়ে বসে থাকতে পারে তার সামনে। মনে নিচ্ছে সে পালকি থেকেও নামলেন বরকর্তা। করজোরে বললেন রামকালী পালকি থেকে গলাটা আরো একটু বাড়িয়ে এবং সেই গলার স্বরটাকে অনেকখানি বাড়িয়ে বলেন, তীক্ষ্ণ দৃষ্টি বিয়ের পর এই খবরটা আবার চট করে কে দিয়ে গেল তোকে? হাত তুলে প্রতি গদাই ভূমিমালি মাথা চুলকে বলে, পালকির কপাটে রামকালী ছোপানো ন্যাকড়া ঝুলছে দেখতে পাচ্ছি কর্তা। না, প্যারাগুলোর পরনে লাল ছোপ কেটে কেমন যেন আলগা ভাবে উচ্চারণ করলেন। কেটেটা হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ। ছেলেটির কপালে অনেক শ্রমজীবীদের মতো পালকি বেহারাদেরও পুরো ভদ্রলোক রামকালীর চাইতে বয়সে ছোট হলেও ছালার মতো কীটানুকীটের মতো ছোট হয়ে পায়ে ধুলো নিয়ে বলেন, আগে হ্যাঁ, ও লোকের বাড়ি কাজে কর্মে ভাগ্য আমার যে এই শুভযাত্রায় আপনার দর্শন পেলাম। রামকালীর দৃষ্টি সেই সরসাধন সন্ধান বন্ধ হলো না। তবু মৃদু হেসে বললেন, চেনেন আমায়? আহা, আপনাকে চেনেন না এ তলাটা এমন অভাগা আছে কে? তবে নাকি চাক্ষুষ দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে হয়নি। রাজু, বেরিয়ে এসে পায়ের ধুলো নাও। থাক, বিয়ের বর। রামকালী স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আপনার পুত্র? আগে না, ভ্রাতুষ্পুত্র। পুত্র আমার কনিষ্ঠ সহোদরের। সে আছে পেছনে, গো জানে। আরও সব আত্মকুটুম আসছেন তো? কন্যাটি কোথাকার? আগে ওই যে পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী? রামকালী যেন সহসা সচেতন হলেন। তাই নাকি? আপনারা কোথাকার? আপনার ঠাকুরের নাম? আমরা বলাগড়ের। ঠাকুরের নাম ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায়, পিতামহের নাম ঈশ্বর গুণধর মুখোপাধ্যায়। আমার নাম? থাক, আপনার নামে প্রয়োজন নেই। তাহলে আপনারা মুখটি কুলিন।
তা হাবভাব এমন জজমেনে ভট্টাচের মতন কেন? কিন্তু সে যাক, দুটো কথা আছে আপনার সঙ্গে। বর নিয়ে বেরিয়েছেন কখন? জজমেনে ভট্টাচ শব্দটির ঈষৎ ক্ষুব্ধ হয়ে পাত্রের জ্যেষ্ঠা গম্ভীরভাবে বললেন, আভ্যুদয়িক শ্রাদ্ধের পর। সে তো বুঝলাম, কিন্তু সেটা কত বেলায়? এই 1 প্রহরটাক আগে হবে। পাত্রের কপালের ওই চন্দ্ররেখা কি সেই তখনকারই নাকি? চন্দনরেখা? এই আবার কেমন প্রশ্ন? পাত্রের জ্যাঠা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু পাত্রের কপালের চন্দনরেখাঙ্কনের কাল নির্ণয়ের মতো এমন অদ্ভুত প্রশ্নের জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। তাই অবরোধের মতো বললেন, কি বলছেন? বলছি, ছেলের কপালে এই যে চন্দন পরানো হয়েছে, ওটা কি সেই যাত্রাকালেই? আগে হ্যাঁ, তা তো নিশ্চয়ই। পাত্রের জেঠা উৎসাহে বলেন, যাত্রাকালে মেয়েরা যেমন পরিয়ে দেয় তেমনি দেওয়া হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের বুঝলেন কি না, এসব ব্যাপারে খুব নামডাক আছে। পাড়া থেকে ডাকতে আসে পিঁড়ি আলপনা দিতে, স্ত্রী গড়তে, বরকনে সাজাতে। রামকালী ওই পালকির দিকে তাকাতে তাকাতে আবার কেমন অন্যমনা হয়ে পড়েছিলেন। ইতব্য স্বরে পশ্চাদবর্তী গরুর গাড়ি দুখানা এসে পড়েছে। পালকি নামানো এবং অপর এক পালকির আরোহীর সঙ্গে বাক্যবিন্যাসের ব্যাপার দেখে ঈষৎ ঘাবড়ে গিয়ে বরের বাপও নেমে এসে দাঁড়িয়েছেন। অন্নমনা রামকালী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাঢ় স্বরে বলেন, আমি আপনাকে একটি অনুরোধ করছি মুখুজ্জে মশাই, আপনি যাত্রা স্থগিত করুন। যাত্রা স্থগিত করুন? বিবাহযাত্রা? হ্যাঁ। হা করে তাকিয়ে থাকেন বরের জ্যাঠা তার বাপের বাপ। লোকটা পাগল না শয়তান? না, কনের বাড়ির সঙ্গে গভীরতম কোনো শত্রুতা আছে। ওদিকে ঘাম ছুটে যাচ্ছে বেহারাদের, রোদ্দুরটা অসহনীয় হয়ে উঠেছে। দু পালকির বেহারারা অদূরে দাঁড়িয়ে পরস্পর বাক্য বিনিময় করে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতে করতে ঘন ঘন এদিকে তাকাচ্ছে কখন পালকি তোলার ডাক পড়ে। ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে এ অনুমান করে ইতব্যস্বরে গরুর গাড়ি থেকে এক ব্যক্তি লাফিয়ে নেমে পড়েছেন, যিনি হচ্ছেন বরের পিসে। গাড়ি ছুঁয়ের মধ্যে গলদঘর্ম হয়ে আস্তে আস্তে এমনিতেই মেজাজ তার চড়ে উঠেছিল। নেমেই যাত্রা স্থগিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, কি মশাই আপনি? কে মশাই আপনি? ভাঙচি দেবার আর জায়গা খুঁজে পান না? যাত্রা করে বর বেরিয়েছে, পথের মাঝখানে দাঁড় করিয়ে ভাঙচি দিচ্ছেন? মুখুজ্জে ভাতৃদ্বয় ভগ্নিপতি এহেন দুর্বিনয়ে বিচলিত হয়ে তাড়াতাড়ি বলে ওঠেন, গাঙ্গুলি মশাই, কাকে কি বলছেন? ইনি কে তা জানেন? জানতে চাইলে মুখুজ্জে, থামো তুমি। যে ব্যক্তি এহেন অর্বাচীনের ন্যায় কথা কয়। চোপড়াও! হঠাৎ যেন ঘুমন্ত বাঘ জেগে উঠে গর্জে উঠল। চোপড়াও বামুনের ঘরের কুষ্মাণ্ড! মুখুজ্জে! চেঁচিয়ে উঠল বাঘের পর খেকশিয়াল। দাঁড়িয়ে অপমানিত হবার জন্যে তোমার ছেলের বিয়ের বরযাত্রী হয়ে আসেনি। এটি বোধ হয় তোমার কোনো বড় কুটুম্ব।
তা একে নিয়েই বিয়ে দেওয়া গে, আমি চললাম। আহা, করেন কি গাঙ্গুলি মশাই? ইনি হচ্ছেন আমাদের সাতখানা গায়ের মাথা, কবিরাজ চাটুজ্জে মশাই। অবশ্যই অনিবার্য কোনো কারণে ইনি যাত্রা স্থগিতের আদেশ। কবরেজ চাটুজ্জে? গাঙ্গুলির কাছার কাপড় আলগা হয়ে পড়ে। তিনি সহসা আধ বিঘতটাক জিভ বার করে সে জিভ দাঁতে কেটে দুহাতে কান মলে বয়সের মর্যাদা ভুলে প্রণাম করে বসেন। রামকালী প্রণামরতের প্রতি দৃক্পাত মাত্র না করে সমান স্থৈর্যের সঙ্গে বলেন, হ্যাঁ, অনিবার্য কারণেই বলছি মুখুজ্জে মশাই, যাত্রা স্থগিত রাখুন, নইলে অকারণে আপনার পুত্রের বিবাহযাত্রা স্থগিত রাখতে হবে। এমন অর্বাচীন সত্যি আমি নই। বড় মুখুজ্জে দুহাত কচলে বলেন, আগে তার বলতে, মানে লক্ষ্মীকান্তবাবুর বংশে কোনো দোষ? মুখুজ্জে মশাই, অনুগ্রহ করে আমাকে অত ইতর ভাববেন না। আমি বলছি, পুত্রের বিয়ে দিতে গিয়ে আপনি বিপদে পড়বেন। আপনার পুত্র অসুস্থ। পুত্র অসুস্থ? এ আবার কি প্যাঁচার কথা? এ যে ঠিক সমুদ্রের দিক থেকে পাথর ছুটে আসা, এ পাথরের আশঙ্কা তো ছিল না। কন্যাপক্ষে কোনো গোলমাল আছে, এবং ইনি অবশ্যই কন্যাপক্ষের কোনো বিশেষ হিতৈষী, এইটাই ভাবছিলেন মুখুজ্জেরা, যেটা স্বাভাবিক। তা নয়, পথের মাঝখানে আটকে এ কি উল্টো চাপ! পুত্র অসুস্থ বলেন কি কবিরাজ মশাই? এ যে একটা অসম্ভব কথা বলছেন। অমর সুস্থ সতেজ পুত্র আমার উপবাসে ও মধ্যাহ্নকালে উত্তাপে বোধ করি ঈষৎ শুষ্ক দেখাচ্ছে। ছোট মুখুজ্জে কাতরভাবে বলেন, না, শুষ্ক দেখাচ্ছে না। রামকালী জলদগম্ভীর স্বরে বলেন, বরং বিপরীত, রীতিমতো রসস্থই দেখাচ্ছে। লক্ষ্য করলেই টের পাবেন। আমি গোড়াতেই লক্ষ্য করেছিলাম এবং আপনাকে নিবৃত করবার সংকল্প নিয়েই আটকেছি। ছেলেটির চেহারায় আমি শিরশূলি সান্নিপাতিকের লক্ষণ দেখতে পাচ্ছি। বিবাহ সভায় নিয়ে গিয়ে সংকটে পড়বেন। বাড়ি ফিরে যান, কন্যার বাড়িতে সংবাদ দিন। বরের পিষে পূর্ব বিনয় ভুলে গিয়ে রুখে ওঠেন। ভেলা ঝামেলা করলে তো দেখছি। আজ বিবাহ, রাত্রির প্রথম প্রহরে লগ্ন, এখন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, আর কন্যাপক্ষকে সংবাদ দেব পাত্র অসুস্থ। এ কি ছেলের হাতের মোয়া নাকি? বুঝতে পারছি আপনি কন্যাপক্ষের একজন মস্ত হিতৈষী। রামকালীর গৌর মুখ রোদের তাতে এমনিতেই লাল টকটকে হয়ে উঠেছিল, এবার আগুনের মতো গনগনে দেখালো, তবু উত্তেজিত হলেন না। তাচ্ছিল্যে গাঙ্গুলির প্রতি একটা কটাক্ষপাত করে বললেন, হ্যাঁ, ঠিক বলছেন, বিশেষ হিতৈষী। লক্ষ্মীকান্ত বাড়ুজ্জে মশাই আমার মাতুলের সতীর্থ, পিতৃতুল্য। তার পৌত্রীটি যে বিবাহরাত্রে বিধবা হয়, এটা আমার অভিপ্রেত হতে পারে না। নির্মল নির্মেঘ আকাশ থেকে যেন বজ্রপাত ঘটল। এ কি সর্বনাশে অলক্ষণের কথা! এ কি অভিশাপ! না, অপ্রকৃতস্থ মস্তিষ্কের প্রলাপ। মুখুজ্জেরা গলার পইতে হাতে জড়িয়ে হা হা করে উঠলেন। রামকালী নিবাত নিষ্কম্প দীপশিখা, কঠিন হৃদয় বিচারক অপরাধীর প্রতি মৃত্যুদণ্ডাদেশ দিয়েও যেমন স্থির থাকে, তেমনি অচল অটল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অভিশাপ দেওয়া হলো না। পইতে হাত থেকে ছেড়ে মুখুজ্জেরা কেঁদে উঠলেন। এ কি বলছেন মুখুজ্জে মশাই? কি করব বলুন? আমি মুখের উপর স্পষ্ট বলতে চাইনি, আপনারাই বলালেন। শুনুন, যদি হিত চান, এখনো পুত্রকে তার জননীর কাছে নিয়ে যান। স্পষ্ট দেখতে পাচ্ছি স্বয়ং কাল ওর শিয়রে দাঁড়িয়ে। আর বেশি বাক্য ব্যয় সময়ের অপচার করবেন না, তাছাড়া আপনারা উচ্চাটন হলে পুত্র বিহ্বল হবে। কিন্তু মুখুজ্জেরাও তো রক্ত মাংসের মানুষ, ওদেরও বিশ্বাস অবিশ্বাস দিয়ে তৈরি মন। যে ছেলে পালকির মধ্যে দিব্যি বসে রয়েছে, মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখেও নিচ্ছে কি হচ্ছে এখানে, যার কপালে এখনো চন্দনের রেখা জ্বলজ্বল করছে আর গলার মালা থেকে সুগন্ধ বিকিরণ করছে, সামান্য একটা মানুষের কথায় বিশ্বাস করে বসবেন যে ছেলের শিয়রে সমন দাঁড়িয়ে? আর সেই কথায় বিশ্বাস করে একটা নিরীহ ভদ্রলোককে মরণান্তক সর্বনাশের গহরে নিক্ষেপ করে মুড়ের মতো যাত্রা করা বর নিয়ে ফিরে যাবেন? বাড়ুজ্যদের হবে কি? কন্যা ভ্রষ্টালগ্ন হওয়া মৃত্যুর চাইতে কি কিছু কম? না, এ অসম্ভব। নিশ্চয়ই এই কোনো চক্রান্ত। হয় এই চাটুজ্জের সঙ্গে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের ঘোরতর কোনো শত্রুতা আছে, নচেত এই লোকটা আদৌ কবরেজ চাটুজ্জেই নয়, কোনো খ্যাপাটে বামুন।
তবু এই ব্যক্তিত্বের প্রভাবের সামনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আর সন্তানের সম্পর্কে অত বড় অভিশাপ সদৃশ বাণী। ছোট মুখুজ্জে একবার অদূরবর্তী পালকির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস পক্ষে বলেন, আমি তো রোগের কোনো লক্ষণ দেখছি না কবিরাজ মশাই। রামকালী একটু বিষাদব্যঞ্জক হাসি হাসেন। তা দেখতে পেলে তো আমার সঙ্গে আপনার কোনো প্রভেদ থাকতো না মুখুজ্জে মশাই। আসুন, এদিকে সরে আসুন। দেখছেন তাকিয়ে ছেলের ললাটে ওই চন্দন রেখা, সদ্য চন্দনের মতো আর্দ্র, অথচ বলছেন এক প্রহরকার আগে চন্দন পরানো হয়েছিল। তাহলে সে চন্দন এতক্ষণে শুকিয়ে খড়ি হয়ে যাওয়ার কথা হয়নি, কারণ চোরা সান্নিপাতিকে সর্বশেষ অসুস্থ হয়ে উঠেছে। এই কথা হঠাৎ পাত্রের জ্যাঠা হেসে ওঠেন। কবিরাজ মশাই, খুব সম্ভব পথশ্রমে আপনি কিছু অধিক ক্লান্ত, তাই লক্ষ্য নির্ণয়ে ভুল করেছেন। গ্রীষ্মকালে ঘর্ম নির্গমের দরুন চন্দন শুকিয়ে উঠবার অবকাশ পায়নি, এই তো কথা। ওহে বেয়ারারা, চলো চলো, পালকে ওঠাও, শুভযাত্রায় একই বিপত্তি। লক্ষণ নির্ণয়ে ভুল করেছেন রামকালী? রামকালীর নিজেরই মাথার শিরা ফেটে যাবে নাকি? একবার নিজের পালকির দিকে অগ্রসর হতে উদ্যত হলেন রামকালী, কিন্তু আবার কি ভেবে থমকে দাঁড়িয়ে আরো ভারী গলায় বললেন, শুনুন মুখুজ্জে মশাই, রামকালী চাটুর্যের লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছে এ কথা যদি অন্য কোনো ক্ষেত্রে উচ্চারণ করতেন, সে উদ্ধত্যের সমুচিত উত্তর পেতেন। কিন্তু এখন আপনার সংকট সময়, ওদিকে বাড়ুজ্যেরাও বিপন্ন, তাই মার্জনা পেয়ে গেলেন। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের বাড়ি এখনই সংবাদ দেওয়া প্রয়োজন, এবং সে কাজ আমাকেই করতে হবে। প্রয়োজন হলে পালকি ছেড়ে দিয়ে ঘোড়া নিতে হবে। তবে আপনাকে শেষ সাবধানের কথা জানিয়ে দিচ্ছি, ছেলেটির মাথার শিরা ছিঁড়ে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। চোখের শিরার রং এবং রগের শিরার স্ফীতির দিকে লক্ষ্য করলে আপনিও ধরতে পারবেন। মনে হচ্ছে খানিক বাদেই বিকার শুরু হবে। জানানো আমার কর্তব্য বলেই জানিয়ে দিলাম। বলছিলেন না লক্ষণ নির্ণয় ভুল? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রামকালী কবিরাজের বিচারে যেন ভুলই হয়ে থাকে। রোদের ঘামকে কালঘাম ভাববার ভ্রান্তি তার হয়েছে, এই যেন হয়। আর কি বলবো। আচ্ছা, নমস্কার। ওরে গদাই, তোল পালকি, পা চালিয়ে একবার বসিরের ওখানে চল দিকি, ঘোড়াটাকে নিতে হবে। পালকি চলতে শুরু করেছে, হঠাৎ ছুটে এলেন ছোট মুখুজ্জে। প্রায় ডুকরে কেঁদে চিৎকার করে উঠলেন, কবিরাজ মশাই, এত বড় সর্বনাশের কথা বললেন, যদি তো একটু ওষুধ দিলেন না। রামকালী গম্ভীর বিষণ্ণভাবে হাতটা একটু নেড়ে সে হাত কপালে ঠেকিয়ে বললেন, দেবার হলে আপনাকে বলতে হতো না, আমি নিজেই দিতাম। কিন্তু এখন আর স্বয়ং ধন্বন্তরীর বাবারও সাধ্য নেই। ও পালকিতে তখন বড় মুখুজ্জে উঠে পড়ে বিরক্তিভাবে বলে ওঠেন, দুর্গা দুর্গা, যত সব বিঘ্ন! যাত্রাকালে কার মুখ দেখে বেরোনো হয়েছিল? কোথা থেকে এক উৎপাত জুটে! এই রাজু, অমন ঢুলছিস কেন? গরমে কষ্ট হচ্ছে? রাজু রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে, না জ্যাঠামশাই, শুধু বড্ড শীত করছে।